রহস্যময়। বিজ্ঞান সেই রহস্যের জট খুলছে প্রতিনিয়ত। আজ যা অনাবিষ্কৃত তা অবিশ্বাস্যও বটে। আমাদের ডর অনুষ্ঠানে যে ঘটনার মুখোমুখি আপনি হতে যাচ্ছেন তার যুক্তিসিদ্ধ উত্তর নেই। আমরা প্রতিদিনের জীবনে ভয় বা রহস্যকে যেভাবে স্থান দিয়েছি সেভাবেই এই অনুষ্ঠান আপনার কাছে জায়গা করে নিচ্ছে। এই অনুষ্ঠানের কোনো ঘটনাই সার্বজনীন নয়। ডর মানে ভয়। ডরের 18তম পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আরজে কিবরিয়া। আমার সঙ্গে রয়েছে আমার টিম মেম্বার। সাউন্ডে রয়েছে লোবান। অন দ্য স্পট অর্থাৎ যে লাশ কাটা ঘর, সেই লাশ কাটা ঘরে যে অনুষ্ঠানটি আজকে রেকর্ড করে এই মুহূর্তে আপনাদেরকে আমরা শোনাচ্ছি, সেই জায়গাটিতে যারা উপস্থিত ছিলেন অতিথি সহ আমার দুই প্রিয় সহকর্মী রেহান এবং সুমন। প্রিয় শ্রোতা, আজকে এমন একটি জায়গা থেকে আমাদের এই অনুষ্ঠানটি রেকর্ড হয়েছে যে জায়গাটি নিয়ে মানুষের মনে বিভিন্ন রকমের বিভিন্ন ধরনের কথাবার্তা প্রচলিত আছে। একটা লাশ কাটা ঘর, যারা দেখেছেন কিংবা দেখেননি কিংবা যারা লাশ কাটেন, সবকিছু মিলিয়েই বিভিন্ন রকমের অতিভৌতিক কথা আমাদের সমাজে প্রচলিত আছে। সেরকম একটি জায়গায় বসে আমাদের চারজন অতিথি বলেছে তাদের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন ভৌতিক ঘটনাবলী। একজন হচ্ছেন তুহিন, একজন ফাহিম, একজন শামু এবং আরেকজন বেবি। আমরা তাদের গল্পে প্রবেশ করতে চাই, তবে তার আগে আপনাকে বলছি অনুষ্ঠান চলাকালীন সময় আপনি চলে আসতে পারেন আমাদের ফেসবুকে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/ABC Radio FM 89.2। আমরা প্রথমেই সুমন এবং রেহানের কাছ থেকে এই লাশ কাটা ঘরে যাওয়ার প্রস্তুতির কিছুটা অংশ আপনাদেরকে শোনাবো এবং তারপর পুরো অনুষ্ঠানের মূল পর্বে ঢুকে যাব। ডর মানে ভয়। দোস্ত, এবার তো আর কোনো জার্নি নেই। জার্নি করবি প্রত্যেক দিন তো আমরা এর চেয়ে বেশি জার্নি করি অফিসে আর বাসায় আসা যাওয়া। একটা কাহিনী আছে, ঢাকা শহরের যে অবস্থা, হ্যাঁ, কোনো একটা হাইওয়ে ধরে কোথাও যাইতেও, কুমিল্লা যাইতেও লাগে 3 ঘন্টা, ঠিক আছে, আবার এখানে যাইতেও লাগে 2 ঘন্টা। সো আই থিঙ্ক জার্নি উইল বি জার্নি, বাট এই জ্যানজট মনে হয় আমাদের ধারণকৃত ভাবে না রাখাই বেটার আছে। তবে আমার মনে হয় এখানে আসলে তেমন জার্নি করার আমাদের কিছু নাই। তারপরও যেহেতু আমরা একটু রাতের বেলায় রওনা দিব, আরো ফাঁকা থাকবে, খুব একটা সময় লাগবে না। এই ফাঁকে আমরা দুই বন্ধু আমরা এক কাজ করি, চল চা নাস্তায় কিছু ওই যে বুঝিস, জার্নিতে যদি আসলে খাওয়া দাওয়া না থাকে সেটাই এটার জার্নি মানে। তোর কাছে জার্নিতে জার্নি না থাকলেও অ্যাটলিস্ট খাওয়া দাওয়ার ফাঁকে জার্নি আর জার্নির ফাঁকে খাওয়া দাওয়া না। আজকে হবে খাওয়া দাওয়ার ফাঁকে জার্নি। ওকে, চল তাহলে খাওয়া দাওয়া করি। আর খাওয়া দাওয়া করতে করতে একটু ওই ব্যাপারটা নিয়েও একটু চিন্তা করা দরকার যে আজকে যেখানে যাচ্ছি ওখানে যে স্টোরিগুলো আমরা শুনছি, যে ঘটনাগুলো আমরা শুনছি। দেখ, স্টোরির কথা এখন মনে করাস না, কারণ খাওয়া দাওয়াটা নষ্ট হয়ে যাবে। কারণ যেই ধরনের ঘটনা আমি শুনছি, আমার এটা আসলেই মানে চিন্তা করলে কিছু গা ঘিন করা ব্যাপারও আছে স্টোরিটার মধ্যে। তবে একটা জিনিস মনে করতে চাই না, মজা লাগে তো, একটা জিনিস চিন্তা করতে মজা লাগে যে চার দেয়ালের মাঝখানেও যে কত রকম কাহিনী ঘটতে পারে, এটা আজকে বোঝা যাবে। রাইট। এবারের ডরে কোনো জার্নির অংশ নেই, কারণ সত্যি কথা বলতে খুব একটা জার্নির আমাদের প্রয়োজন পড়েনি। ঢাকা শহরের ভেতরেই পরিচিত কোনো এক লাশ ঘরে এবারে আমাদের গল্প হবে। ওকে তো বন্ধু, জায়গা মতো তো চলে আসছি। জায়গা মতো চলে আসার পর ভয়টা কম, কি বলিস? ভয় কম, কারণ হচ্ছে মামা ভাইগনা যেখানে বিপদ নাই সেখানে। এখন মানুষ কিন্তু ভাবতে পারে তুই আর আমি কি মামা ভাইগনা, আর এমনিতে আমরা প্রায় একজনের মামা বলি, সেটা কিন্তু মামার আবার একটা ডিফারেন্ট মিনিং আছে। আজকে কিন্তু প্রকৃত মামা চলে, একদম প্রকৃত মামা ভাইগনা আমাদের সাথে আছে, তাই, এবং ডরে প্রথমবারের মতো। রাইট, সো লেটস গো এন্ড হোয়াট শুড আই সে। আমরা প্রথমে মামার সাথেই যাই। হ্যাঁ, মামার পরিচয়টা আগে। মামা, আমরা কি মামাই বলবো? মামাই বলি। ওকে, আপনার পরিচয়টা একটু জানান। আমি মামুন মোর্শেদ তুহিন, আমার বাসা বিএম কলেজ হাজ গেটের সামনে। আমি এমনিতে ব্যবসা করি। একটু ভাইগনার কাছে যাই। তোমার নাম কি করছো? আমার নাম ফাহিম, আমি স্টুডেন্ট, ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ালেখা করছি। মামাকে নিশ্চয়ই তুমি মনে হয় ইন্সপায়ার করেছো আনার জন্য, তাই না? ইন্টার ফার্স্ট ইয়ার কোন কলেজ? বিএফ শাহীন। আচ্ছা, বিএফ শাহীন। সো আজকে আমরা যেই কারণে এখানে সবাই আসছি সেটা হচ্ছে অফকোর্স উই ওয়ান্ট টু এক্সপেরিয়েন্স সামথিং হরিবল। তো ডট টিম আমাদেরকে যা বলেছে যে আপনাদের যে জুটিটা, অর্থাৎ এই মামা ভাইগনা জুটিটা
আপনাদের দুজনেরই আলাদা আলাদা ভাবে এবং একই জায়গা সম্বন্ধে বেশ কিছু ঘটনা আপনাদের মধ্যে আছে। তো কার কাছ থেকে আমরা আসলে ঘটনাটা শুরুতে শুনলে বেটার হবে বলে মনে করেন? আমার মনে হয় মামার কাছ থেকে শোনাটা বেশ ভালো হতে পারে, তাই না? আমার একদম যেটা base শুনে থেকে আসি, history থেকে। হ্যাঁ রাইট, সেটা আমাদের একটু বুঝতে সুবিধা হবে। তো প্রথমে আপনার কাছেই যাই। আপনার যে স্টোরিটা আমরা শুনেছিলাম বরিশালের বিএম কলেজের এখানের একটা স্টোরিকে নিয়ে, এটা কি ছিল একটু শুরু থেকে আমরা শুনেছি। আমাদের বাসা বিএম কলেজের ফার্স্ট গেটের সাথেই একদম। তো তার একটু আগে একটা মন্দির আছে যেটাকে আমরা শঙ্কর মঠ বলি। আচ্ছা, এটা খুব বিখ্যাত এই কারণে, ওটা ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় এখান থেকে মানে বাংলাদেশের অনেক বিখ্যাত লোকজন এখান থেকে ব্রিটিশ বিরোধী আন্দোলন করছে। আচ্ছা, তো ঠিক তার পরপরই ছিল যেটা একটা স্টেট ছিল হিন্দুদের অনেক বড়, যার মালিক ছিলেন তৎকালীন ফণিম আলী গাঙ্গুলি। আচ্ছা আচ্ছা। তো এটা কত সালের ঘটনা? এটা মানে আমরা যখন দেখছি, মানে আমি যখন দেখছি সেটা 80-র দশকে, আর এটা ঘটেছে আপনার 70-এর দশকে। আচ্ছা আচ্ছা, ওকে। কারণ আমার মারা তো মানে যখন বিএম কলেজ স্টুডেন্ট ছিলেন, এটা মানে আমি শুনছি আমার মার কাছ থেকে। আচ্ছা, আমি সেটা আগে একটু বলি, তাহলে সুবিধা হবে, মানে পরবর্তীতে আমি কি দেখছি। ওকে। একটু পিছনে যাই। তো ফণিম আলী গাঙ্গুলির মানে স্টেটটা অনেক বড় ছিল, তার সামনে একটা কালী মন্দির ছিল। এখন আর মন্দিরটা নেই, ওইখানে দুটো স্টল করা আছে। আর ওদের একটা বিল্ডিং আছে যেটা এই মুহূর্তে মহিলা অধিদপ্তরের অফিস। আচ্ছা আচ্ছা। যে কেউ বিএম কলেজ ফার্স্ট গেটের সামনে গেলে দেখতে পাবেন। তো ওর পিছনে একটা পুকুর ছিল, আর পুকুরের চতুর্দিকে নারিকেল গাছ ছিল, তেঁতুল গাছ ছিল, লিচু গাছ ছিল। ঠিক তারপরেই একটা অনেক বড় বাগান আছে যেটাকে আমরা জেল বাগান বলি। আচ্ছা, বরিশাল জেলের তরি তরকারিগুলো ওইখান থেকে তুলে নেয়। তো ওইখানে একটা তেঁতুল গাছ আছে। তো আমি আমার মার কাছ থেকে যেটা শোনা আর কি, ফণিম আলী গাঙ্গুলির 3 মেয়ে ছিলেন, 3 ছেলে ছিল। তো 3 মেয়ের ভিতরে 2 মেয়ে আমার মার সাথে একই সাথে বিএম কলেজে লেখাপড়া করছে বাংলা ডিপার্টমেন্টে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবং দেখতেও নাকি অনেক সুন্দর ছিল। একদিন ঠিক সন্ধ্যার আগে আগে ওই ভদ্রলোকের মেজো মেয়েকে আর খুঁজে পাচ্ছিল না, সারা বাড়ি খোঁজ করছে। তো সাধারণত আমার মা যেটা বলছে যে তারা একই সাথে আর কি খেলাধুলা করতো, যেহেতু পাশাপাশি বাসা। তো সেদিন আম্মা বলল যে আমার সাথে খেলাধুলা করে চলে গেছে, ও তো আমার কাছে এখানে নাই। তো অনেক খোঁজাখুঁজির পরে ঠিক সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে দেখে যে পিছনে পুকুরে একটা লাশ আছে কি ভেসে উঠছে, উপর করা অবস্থায়। গিয়ে দেখি লোকজন সব ধরাধরি করে উঠেছে। আচ্ছা, এটা কি আপনি সেই পুকুরটার কথা বলছেন যেটা একটু আগে বললেন? হ্যাঁ, যে দুটো দোকানের পেছনে এখন, হ্যাঁ, যেটা হ্যাঁ। কিনা যে দোকানটা আগে ছিল বাড়িটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তার মানে পুকুরটা এখনো হ্যাঁ, আছে? না পুকুরটা এখন নাই, সেই পুকুরটা ভরে ফেলছে। ভরে ফেলা মানে হয়েছে। মানে আর যেই মেয়েটা মারা গেছে পানিতে, যার লাশ পাওয়া গেছে, সে কি সাঁতার জানতো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই সাঁতার জানতো, কারণ আমার মারা ওইখানেই গোসল টোসল করতো, ওইখানেই সাঁতার জানতো। আর যেহেতু তাদের বাড়ির পিছনেই পুকুর, তাদের নিজস্ব পুকুর। আর বরিশালের লোকজন সাধারণত সাঁতারই জানে, কারণ ওখানে মানে নদী খাল অনেক বেশি, পুকুর টুকুর অনেক বেশি, সবাই সাঁতার জানে মোটামুটি। এবং এই ব্যাপারে নিশ্চিত যে সে সাঁতার জানতো। ওকে। তো উঠানোর পর তো পরে দেখতেছে এরকম যে নেই আর কি, এখানে তার ডেড বডি পাওয়া গেছে পুকুরে। তো তারপর হচ্ছে কি, ফণিম আলী গাঙ্গুলির একটা অভ্যাস। কোনো কারণ খুঁজে পাওয়া যায় না, মানে এটা কেউ কোনো কারণে একদম খুঁজে এসে- পাওয়া যায় না, কারণ অনেকে হয়তো কেউ চিন্তা করছে যে প্রেম ঘটিত কোনো ব্যাপার ছিল কিনা। তবে ওই সময় যতটুকু আমরাও যতটুকু আর কি বুঝতে পারি যে সেই দশকে মানে প্রেমের বিষয়ে এরকম মানে খুব বেশি ছিল না, ওপেন ছিল না মানে। আর যেহেতু আমার মার ক্লাসমেট, তো অবশ্যই আমার মাও জানতো বা এবং তার ভালো বান্ধবীরাও সম্পর্ক জানতো। ছিল। মানে মামা যেটা বলতে বান্ধবী চাচ্ছি যে ছিল। ওই হ্যাঁ। আমলে মানে প্রেমের ব্যাপারটা থাকলেও মানে পারিবারিক ব্যাপারগুলোকে এতটা অবজ্ঞা করে নিজের জীবনটাকে ফেলে দেওয়ার মতো অবস্থান তখন ছিল না। এটা তার চেয়ে আরো তখন একটা ছিল না। বড় বিষয় হচ্ছে যে এই বিষয়গুলো যদি থেকেও থাকে, মানে খুব ক্লোজ যারা Friends will know. friendsরা হ্যাঁ, কেউ না খুব কেউ ভালো জানবে। জানে। তো সেহেতু সেক্ষেত্রে আপনার মা তো বান্ধবী। হ্যাঁ, সেই জানলে একটা পর্যায়ে জিনিসটা বের হয়ে আসতো যে তার সাথে কারোর সাথে কোনো কিছু ছিল কিনা। তো সেরকম কোনো কিছুই আর মানে ওইখান থেকে কোনো ক্লু আসেনি বেসিক্যালি যে কি হয়েছে আর কি। তো ফণিম আলী গাঙ্গুলির একটা অভ্যাস ছিল, সেটা হচ্ছে যে আপনারা হয়তো জানেন যে কালী পুজো করা একটা জিনিস, আর কালী সাধনা করে ওইটা আরেক জিনিস। আমিও যতটুকু জানি বা দেখছি বা কিছুটা পড়ছি যে কালী সাধনাটা একটু ভিন্ন জিনিস। তো ওই মন্দিরের ভিতরে, ওই মন্দিরটা আমরাও পাইছি, মানে পুরোনো টাইপের একটা মন্দির। হ্যাঁ, ভিতরে ঢুকলে আমরা ঢুকতাম। তো ওই মন্দিরের ভিতরে আমার নানা রেশনের দোকানও ছিল কোন এক সময়, এটা আমিও দেখছি। তো আমরা এখানে যেখানে মূর্তি রাখতো সেই বেদিটা দেখছি আমরা। ওইখানে আপনার ওই যে
সাধনার সময় যে পাঠা বলি দিত, সেই মানে যেটার ভিতরে মানে একটা পাঠার লোহার মাথা মতো রেখে, দুই পাশে থাকে, ওরকম লম্বা একটা, দণ্ড থাকে। ওটাও আমরা দেখছি। একটা প্রশ্ন ছিল আমার, বাই এনি চান্স, এটা আমি এক জায়গা থেকে ডেটা পেয়ে বলছি, বাই এনি চান্স সেই জায়গাটায় বলিটা হতো সেখানে কি চেস বোর্ড টাইপের কোনো অঙ্কন ছিল? চেস বোর্ড বলতে সাদা কালো না, আসলে মানে অনেক পুরানো মন্দির তো সেইরকম আমরা মানে কোনো কিছু পাইনি বোট্ট। তবে এইটুকু জানছি যে সে আর কি মানে প্রচুর ড্রিঙ্ক করতো। আচ্ছা আচ্ছা। এবং ওই সন্ধ্যার পরে মন্দিরে ঢুকতো, ওইখানে কি সব নাকি চিৎকার করে বলতো টলতো। আর ওই পরবর্তীতে মানে আম্মা যেটা বলছে সেটা হচ্ছে যে আসলে পুজো ঠিক করতো না, কারণ এখানে আর কোনো পুরোহিত টুরোহিত থাকতো না। তো খুব সম্ভব এরকমই একটা কিছু আর কি। আম্মা তো ওইভাবে বলতে পারে না যে জাস্ট একটা সাধনা টাইপের কিছু একটা করতো। তো যাই হোক, তারপরের মেয়েটা হঠাৎ করে আপনার গলায় মানে রশি দিয়ে আত্মহত্যা করছে। ওনারই আরেক মেয়ে? আরেক মেয়ে। এমনি কি থার্ড মেয়ে নাকি প্রথম? এটা ছিল মানে প্রথম যেজন মানে পানিতে ডুবে মারা গেছে সেটা ছিল মেজো, এটা ছিল বড়টা। আচ্ছা। হঠাৎ করে মানে মানে কোনো কারণ নেই, কিন্তু সে স্টেজ সুইসাইড করছে। ফাঁসিটা দিয়েছে তার ঘরের ভিতরেই আরার সাথে। আচ্ছা আচ্ছা। এটাও মৃত্যু ঠিক কতদিনের মধ্যে? এটা হচ্ছে আপনার ছিল খুব সম্ভব 2 থেকে 2.5 মাসের ভিতরে। কাছাকাছি। তো ওইটাও এরকম মানে দরজা খুলে না পরে ধাক্কা ধাক্কি করে দরজা ভাঙার পরে দেখতেছে যে সে ওখানে ঝুলে আছে। তো এটাও মানে আলটিমেট কোনো আসে না যে কোনো প্রেম বা এরকম কিছু, মানে কোনো আসলে কারণ খুঁজে পাওয়া যায় না কেন সুইসাইড মানে এমন না যে মেয়েটা পাগল ছিল বা মেন্টাল ডিপ্রেশনে ছিল যে ওইখান থেকে কিছু একটা করবে, সেরকমও কোনো কিছু না, কোনো কিছু ছিল না। তো এইটা গেল মানে খুব একটা আশ্চর্য ব্যাপার লাগে। ওনার পুরো মানে ফ্যামিলির প্রত্যেকটা সদস্য এইভাবে অপঘাতী চলে গেছে। মানে পরের মেয়েটাকে আমরা যতটুকু জানি যে আম্মা যেটা বলছে যে কোন এক রাতে নাকি সে মদ খেয়ে এরকম ওই মন্দির থেকে অনেক রাতে বের হয়েছে নাকি। তো বের হওয়ার পরে তার একদম যে ছোট যে মেয়েটা, ছোট বলতে ওই মেয়েটা তখন খুব সময় স্কুলে পড়তো, তো মেয়েটা নাকি গলা টিপে মেরে ফেলছে সে। গাঙ্গুলি নিজেই? হ্যাঁ, নিজেই মেরে ফেলছে। তো এইটা পরবর্তীতে জিনিসটা একটু মনে করেন যে মানে চাপানো হয়েছে। তৎকালীন সময় তো আইন শৃঙ্খলা রক্ষাকারী মানে সেরকম কঠোর ছিল না, সেই সময় এরকম ছিল না। ভরিমানি গাঙ্গুলি বেশ মোটামুটি মানে তারপরে ওনার মানে বাড়ি ঘর জমি জমা এগুলোর কথা শুনে আমরা বুঝতে পারছি যে যথেষ্ট প্রভাবশালী এবং বড়লোক মানুষ ছিলেন। তো এইটারও কোনো ক্লু হয় না, মানে এইটা পরে ধামাচাপা পড়ে গেছে। কিন্তু তারপরে একটু বলি, তার বাকি যে 2টা ছেলে ছিল ওরা তখনকার দিনে যে আপনার কলেরা হইতো, আমরা যেটা আগে মা বাবার কাছে শুনে ওলা আসছে এরকম, ওলা বিবি আপনার বাকি ছেলে 2টা মারা গেছে, কলেরায় মারা গেছে। এটা কি এই মেয়েগুলা এইভাবে মারা যাওয়ার পরে মারা গেছে? পরপরই। আচ্ছা। তো আমার কাছে আম্মা বলার পর আমার কাছে যেটা মনে হলো যে যেহেতু সাধনার পূজা দুটা আলাদা 2টা জিনিস, আমার মনে হয় যেহেতু সে মদ খেত এবং ওই সাধনার কারণে হয়তো তার ভিতরে এমন কোনো কিছু হয়তো ভর করেছিল বা যে কোনো কিছু যেটার ব্যাখ্যা হয়তো আমরা জানি না, সে ওইখান থেকে জিনিসটা হয়তো ঘটাইতে পারে। ছোট মেয়ে হতে পারে, কারণ আমরা এমন অনেক ঘটনাই জানি যে বর্তমানেও ঘটছে যে বিভিন্ন জিনিস পাওয়ার জন্য বিভিন্ন স্বপ্নে দেখে নিজের সন্তানকে পর্যন্ত মেরে ফেলছে। বাংলাদেশেও আমরা ইভেন আছে এই ঘটনাটা। ইনফ্যাক্ট ইন্ডিয়াতে এখনো বিভিন্ন জায়গায় এই ঘটনাগুলো ঘটে স্পেশালি। এবং এখানে একটা বড় মিল পেলাম, সেটা হচ্ছে যে কালী পূজার ব্যাপারটা বা কালী সাধনা। হ্যাঁ, ঠিক এভাবেই কালীকে নিজের মা ভেবে এবং নিজের আয়ু সবচেয়ে বেশি করার জন্য, অমর নিজেকে করার জন্য 17টা পর্যন্ত বাচ্চা বলি দেওয়া হয়েছে একই লোক। এই ঘটনাটা ঘটেছে। এবং যারা কালী যেটা আপনিও বলেছেন কালী পূজা আর কালী সাধনা 2টা আসলে পূজা তো অনেকেই করে, কিন্তু সাধনা যারা করে নিজেকে এমন একটা লেভেলে নিয়ে যায়, চেষ্টা করে যে ওখান থেকে কোনো কিছু শক্তি নিজের মধ্যে। আমরা শুনছি যে মানে ওইখানে আপনার মহিলা অধিদপ্তর অফিস আসার আগে পাবলিক হেলথের অফিস ছিল, তো ওনাদের এক পিয়ন ওই মন্দিরের ভিতরেই থাকতেন, মানে বেদি ভাঙার পরে ওইখানে থাকতেন। তো ওনারা নাকি রাতের বেলা এরকম কি সব অস্বাভাবিক জিনিস দেখতাম, ওনার বাচ্চারা অসুস্থ থাকতো খুব। পরবর্তীতে আমরা ওই আপনার মন্দির ছেড়ে দেওয়ার পরে ওই মন্দিরটা ভেঙে ফেলছে, পরে পরবর্তীতে স্টল উঠানো হয়েছে। তারপর দেখছি যে ওইটা আমরাও দেখছি। তো এই তো গেল। তো আমার কাছে মনে হইতেছিল যে খুব সম্ভব সে ওই সাধনার ব্যাপারের কারণেই হয়তো সে কিছু একটার মানে আই থিঙ্ক এইটার সাথে ওই যে ওনার 3 মেয়ে 2 ছেলে অস্বাভাবিক ভাবে মারা গেছে, তো কোনো না কোনো একটা কানেকশন হতেও পারে। হ্যাঁ, কারণ তারপরে 2টা ছেলে একদম কলেরায় মারা গেছে। আমাদের ওইখান থেকে বরিশাল মহাশ্মশান একদমই কাছে, মানে হাঁটা পথ আর কি। তো উনি ওনার কোনো ছেলে নাকি ওইখানে করেন, শ্মশানে দাহ করেন নাই। আচ্ছা। উনি দাহ করছে সেই তেঁতুল গাছের গোড়ায়, যেখানে ওনার সীমানা শেষ
আর ওদিক থেকে জেলখানার সীমানা শুরু, জেলখানার বাগানের। সে তো তেঁতুল গাছ আমরা দেখছি ছোটবেলায়, এবং ওখানে যে দাহ করার পরে যে আপনার যেই ছোট্ট করে সমাধি করে তাদের দেহ অবশ্যই অংশ রেখা, এগুলো আমরাই দেখছি। এবং ওইখানে সেই পূজা দেওয়ার সেই হাড়ি, পুরানো হাড়ি ভাঙা ঠাঙা, এগুলো আমরা দেখছি। তারপর যেটা হয়েছে সেটা হচ্ছে আমরা আর কি ছোটবেলায় যেটা দেখছি, আমি ব্যক্তিগত, আমার ফ্রেন্ড, আমার 2টা ফ্রেন্ড ছিল, ছোটবেলায় যেটা হয় আর কি, শীতকালে রস আনা, পায়েস খাওয়াটা অনেকেই করছো আর কি বুঝতাম ইয়েতে। তো একদিন আমরা এরকম জাস্ট রস খাবো, জেলখানার বাগানে বেশ কিছু খেজুর গাছ ছিল। আমরা 3 বন্ধু জাস্ট, তখন রাত আপনার 2টো কি 2:30টার মতো বাজে। তো পিছনে তো ওই সময় তো বিদ্যুৎ ছিল, কিন্তু পিছনে তো ওইভাবে তো বিদ্যুতের কিছু ছিল না। আমরা জাস্ট ছোট্ট একটা ওয়াল ছিল, তো ওয়াল টপকানোর পরে কি তাদের এলাকায় পড়তাম। আমার নানার বাসা থেকে ওয়াল টপকাইলে পর ওইখানে পড়তাম। জাস্ট ওয়ালটা টপকাবো, তখন হঠাৎ করে আমার কাছে মনে হলো যে পুকুরের ঠিক ওই পার থেকে সামন কেউ একজন হেঁটে যাচ্ছে আপনার সেই তেঁতুল গাছটা বরাবর। ভয়। ছোট্ট একটা বিরতি নিতে চাই আমরা। অদ্ভুত ঘটনার শুরু হয়েছে মাত্র। আপনারা নিশ্চয়ই জানেন, শুনছেন ডর এবিসি রেডিও FM 89.2 আমি আরজি কিবরিয়া। এই অনুষ্ঠানের পরিকল্পনা এবং উপস্থাপনার সমস্ত দায়িত্বে সঙ্গে রয়েছে সাউন্ডের লোবান, এবং অন দ্য স্পট বিভিন্ন রকম ঘটনাগুলোকে অতি প্রাণবন্ত করে আপনাদের সামনে পরিবেশন করার দায়িত্বে রয়েছে সুমন এবং রেহান। আপনি যদি এই অনুষ্ঠানে এসে আপনার জীবনের অতিভৌতিক ঘটনাগুলো লাখো মানুষের সামনে শেয়ার করতে চান, চলে আসুন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09613892 আমি আবারও বলছি 09613892 প্রিয় শ্রোতা, আমরা 3 মিনিট পর আবারও ঠিক সেই জায়গাটি থেকে ফিরব যেখানে ছোট্ট একটা বিরতি নিচ্ছি। ডর FM 89.2 ভয়। আপনারা শুনছেন ডর এবিসি রেডিও FM 89.2 আরজি কিবরিয়া, সুমন, রেহান এবং সাউন্ডে লোবান। এই হচ্ছে আমাদের টিম। বিহাইন্ড দ্য স্ক্রিনে আরো অনেকেই, এবং আজকে যারা এখানে ডরের গল্প বলতে এসছেন, তুহিন, ফাহিম, শামু এবং বেবি। প্রিয় শ্রোতা, আপনি যদি আপনার জীবনে ঘটে যাওয়া বিভিন্ন ভৌতিক ঘটনা আমাদের সাথে শেয়ার করতে চান, আমাদেরকে ফোন করবেন। ফোন নাম্বারটি হচ্ছে 09613892 আবার বলছি 09613892 এই নাম্বারে। চলুন ফিরে যাই গল্পের ঠিক সেই জায়গাটিতে যেখানে আমরা বিরতি নিয়েছিলাম। ডর, যেখানে হচ্ছে ওদেরকে পোড়ানো হয়েছে। আমার এখনই কিন্তু অলরেডি আমার মাথার চুল দাঁড়ায় গেছে। আমি ওদের দুজনকে জাস্ট থামাইলাম। আমি চিন্তা করলাম যে আমি কি ভুল দেখতেছি, কোনো হ্যালুসিনেশন হচ্ছে নাকি আমার কাছে। আমি ওদের দুজনকে বললাম, আমার 2 ফ্রেন্ডকে, তুই দেখতো তোরা কেউ একজন মনে হয় এখানে হাইটা যাইতেছে। তোরা বলছে হ্যাঁ দেখতেছি কেউ একজন যাইতেছে। আমরা চিৎকার দিছিলাম যে কে। দেখলাম যে কোনো আমাদের দিকে তাকাও নি, কোনো রেসপন্স নেই। সে সোজা চলে যেতেছে। স্বাভাবিকের চেয়ে একটু লম্বা, আপনার চুলগুলো একদম খুব বেশি লম্বা না, কিন্তু চুলগুলা আপনার ছড়ানো একদম চতুর্দিকে। তার ফেসটাও মোটামুটি সাইড থেকে দেখা যায় না, এরকম একটা অবস্থা। এবং যতটুকু মনে পড়ে শাড়িটা হয়তো সাদাই ছিল। তখন আমি যখন বুঝলাম যে আমার 2 বন্ধু দেখছে, তার আমি কোনো হ্যালুসিনেশন দেখতেছি না। আর এমনও না যে খুব অন্ধকার ছিল না। সেদিন আকাশের চাঁদ ছিল, এবং সেটা একদম ভরা পূর্ণিমাই বলা চলে, একদম ফুল চাঁদই ছিল আকাশে। আর ওইটা এমন কোন জঙ্গল না যে একদম ঝোপঝাড় কিছু আলো ছায়ার কোন খেলা, সেটা না। কিছু লম্বা লম্বা নারিকেল গাছ, লিচু গাছ, যথেষ্ট চাঁদের আলো, যথেষ্ট, কারণ পুকুরের ভিতরে চাঁদের আলো পড়তেছে, ওইটা রিফ্লেক্স করতেছে। আর মোটামুটি ক্লিয়ার দেখা যাচ্ছে সবকিছু। তো ডাক দেওয়ার পরে আর কোনো সারা শব্দগুলো না, আমাদের তাকাইলো না। জাস্ট দেখলাম তো এখান থেকে হেঁটে গিয়ে আস্তে তেঁতুল গাছের ওইখানে যাওয়ার পরে খুব ভালোভাবে তাকানোর পরে দেখি যে নাই, সে ওখানে আর নাই। তো ওই দিন আমরা আর ওই পাশে যাইনি। যখন
না, আমি বললাম যে দিঘার যাওয়ার দরকার নেই, কিরম জানি আমার লাগতেছে শরীরের ভিতরে। পরে বললো যে তাহলে থাক, আজকে আর আমরা তাহলে যাবো না, কারণ ডাক দিলাম শুনলো না। 2 দিন পরে আর একবার আমরা প্ল্যান করছি যে যাবো, এবং ওই দিন আমরা গেছিও, যেখানে গিয়ে আপনার রস নামাইছি হাতে হাড়ি নিয়ে। যখন আসতেছিলাম তো ঠিক ওদের সীমানার ঠিক মাঝ বরাবর একটা তাল গাছ আছে বড়, এখনো যদি কেউ যায় জেলখানার বাগানে সেই তাল গাছটা দেখতে পাবে। সেই তাল গাছটা আছে এখনো, অনেক বড় একটা তাল গাছ। ঠিক আসার সময় হঠাৎ করে আমার চোখ পড়লো, দেখলাম যে বেশ বড় একটা আগুনের গোলা, মানে একটু অদ্ভুত টাইপের, নীল তারপর মানে সাদা, মানে এরকম একটা মিক্সড মানে ইয়ে কালারের, একদম তাল গাছের একদম মাথা থেকে একদম সরাসরি নিচের দিকে নেমে আসলো, বেশ বড় সাইজের একটা গোলা। পরে আমি ফটকে থামে গেছি, এবং এটার আলোটা ওরাও দেখছে, আপনার বন্ধুরা যারা ওরাও দেখছে। পরে আমি আরো বলতেছিলাম যে কিরে কেউ কি তাল পারে নাকি, টর্চ টর্চ মাইরা। আচ্ছা, পরে এটা বললে আমি বলতেছি একটু দাঁড়া, আগাইস না সামনে, কারণ 2 দিন আগে ওই যে ইয়া দেখলাম, তো একটু দাঁড়াই দেখি। পরে আমি চিন্তা করলাম এটা কি কোনো আলেয়ার আলো। পরে চিন্তা করলাম না, এখানে তো কোনো পচা ডুবা নাই, কচুরি বানাও নাই যে মিথেন গ্যাস জমবে বাতাসের সংস্পর্শে আইসা যে আলো জ্বলে ওঠে, যেটাকে অনেকে ভূত মনে করে, কিন্তু আসলে এটা ভূত টুত কিছুই না, এটা জাস্ট গ্যাস, মিথেন গ্যাস বাতাসের সংস্পর্শে আসলে পচা জিনিসের ভিতর থেকে যেটা হয়, ওইখানে সেটাও নেই। মানে ওইখান থেকে আগুন নামার মতো কোনো উপায় নাই, আর ওখানে কোনো বৈদ্যুতিক বাতিও নাই, যেটার কোন স্পার্ক বা কোন শর্ট সার্কিটের কোন আলো, সেটাও না। মানে আপনি আপনার সায়েন্সের নলেজ দিয়ে 100% আমি মানে দেখেছেন যে কোনোভাবে তৈরি করা সম্ভব না, ওইটা কোনোভাবে তৈরি হবে না, কারণ আশেপাশে সম্পূর্ণটাই মাটি, কোনো পুকুর নেই, কোনো পচা কোনো কচুরিপানা নাই যেখান থেকে কোনো কিছু উঠবে, আর ওইটা উপর থেকে নিচে নামছে। যদি মিথেন হইতো তাহলে এটা নিচ থেকে উপরে পড়ে যেত। আমার মনে হয় এই অংশে আমি একটু মামাকে ইন্টারফেয়ার করে হলেও সবাইকে বলতে চাই যে প্লিজ আপনারা একটু বুঝবেন যে একটা কিছু দেখলেই সেটা অলৌকিক না। এভাবে যদি লজিক্যালি ডিফাইন করতে পারেন তাহলে অলৌকিকতার মধ্যে থেকে আমরা লৌকিকতা খুঁজে বের করতে পারি। থ্যাংক ইউ মামা। হ্যাঁ, এরপরে প্লিজ আগান। তো আমি অনেক রকমের চিন্তা করলাম। আমার মানে তৎকালীন যেটুকু আমার নলেজে ছিল যে যেহেতু এইসব কোনো কিছু নাই, তো আমরা ওই দিন আর মানে সরাসরি ওই মানে তাল গাছের মানে গোড়া থেকে আমরা মানে জায়গাটা ক্রস করি নাই, আমরা এদিক থেকে ঘুরে সংক্রমণের পাশ থেকে বেরোইছি। আচ্ছা, তো বেরোয়ার পরে রস টস খেলাম। পরবর্তীতে আমার আরেক বন্ধু, সেটা হচ্ছে যে ঠিক ওদের বাসা মানে ওই তেঁতুল গাছের ওই পাশ থেকে ওদের বাসা, তো ওরা রাতের বেলা এরকম আপনার ঘুঙুরের শব্দ পাইতো, আর ওইখানে আর একটা হিন্দু ফ্যামিলি থাকতো, ওরা এখনো আছে ওখানেই পেত। হ্যাঁ, একদম ঠিক ওই জায়গাটাই, একদম ওই পয়েন্টই। কিন্তু ওরা যখন বের হইতো তখন আর কোনো কিছু দেখতো না, কিন্তু ঘুঙুরের আওয়াজ নাকি তারা স্পষ্ট শুনতো। এটা চালতা গাছ ছিল আর একটা তেঁতুল গাছ ছিল, এটা ভাঙা একটা ঘাটলা ছিল। এই দুই মানে চালতা গাছ আর তেঁতুল গাছের মাঝে বরাবর ঠিক আসা যাওয়াটা হইতো ঘুঙুরে, আর মাঝে মধ্যে ঢিল ঢিল পড়তো ওদের ওই ঘরে চালের উপরে। তো আমরা আর কি এইটাই দেখছি। তো আমি যেটা অনেকভাবে চিন্তা করে দেখলাম যে আসলে সেই সাদা শাড়ি পরা হেরে যাওয়া তেঁতুল গাছের গোড়ায় গিয়ে দেখলাম নাই এমন অন্ধকার বা খুব বেশি ঝোপ যে আমি কোনো কিছু আলো ছায়ার ভিতরে কিছু দেখছি কিনা। আবার আগুন, তারপর আমার বন্ধুরাও যেহেতু দেখছে, তো আমার কাছে মনে হইলো যে হ্যাঁ কিছু একটা হয়তো আছে। যদি লজিক দিয়া যদি চিন্তা করি এবং লজিকে যদি না জিনিসটা না হয় যে এইটা এইভাবে হইতে পারে না, তাহলে সেখানে বুঝতে হবে যে সামথিং ইজ রং। এটা ছিল মোটামুটি আপনার স্টোরিটা। তো আপনার ঘটনাটা মোটামুটি, কিন্তু আমার একটা জিনিস ভালো লেগেছে, কিছু কিছু জায়গায় উনি লজিক দিয়ে খুব মিলিয়ে দেখেছে। তো আমরা মামার ঘটনা জেনে ফেললাম। এই মুহূর্তে ভাগ্নে খুব আবার অপেক্ষায় রয়েছে। তো এবার আমরা ভাগ্নের ঘটনা একটু শুনি, ফাহিমের কাছে যাই। অলরাইট, তো ফাহিম, মামা যে স্টোরিটা বলছে সেরকম আমাদেরকে একটু মানে শিহরিত ফিল করাবে। কিভাবে প্রথম এক্সপেরিয়েন্সটা হয়? আমার এক্সপিরিয়েন্স শুরু হয় আমি যখন ছোট ছিলাম একদম। তখন জিনিসটা এরকম হতো যে আমি আমার মার সাথে ঘুমাতাম। তো একদিন রাত্রেবেলা আমি মানে আমার মা ছিল বাম পাশে, আমি ছিলাম ডান পাশে। তো আমি যখন ডান পাশ থেকে দেয়ালের দিকে ফিরি, আমার একটা ছোটবেলা থেকে অভ্যাস আমি দেয়ালের দিকে শুয়ে উঠি। আমি যখন দেয়ালের দিকে ফিরি তখন আমি দেখি যে আমার ঠিক একদম 1 হাত সামনে বা তারও চেয়ে কম যে একটা ছোট বাচ্চা আকার একটু সাইজে বড়, কিন্তু বাট সে মানে মনে হয় যে সে হাঁটতে পারবে না, এরকম একটা বাচ্চা, সে আমার দিকে চেয়ে হাসতেছে। এবং সে ছিল পুরোটাই সাদা, একদম চুন যেরকম সাদা সেরকম সাদা। তার চোখ ছিল স্বাভাবিকের চেয়ে একটু বেশি বড়, কিন্তু মানুষের মতো ছিল। সে সাদা রঙের একটা কাপড় জড়াই ছিল। আচ্ছা, এবং সে আমার দিকে হাসতেছে, এবং হাসিটা ছিল একদম পুরো অদ্ভুতের চেয়ে অদ্ভুত। মানে ইমাজিন করতে পারছি যে একটা বাচ্চা, চোখগুলো স্বাভাবিকের চেয়ে একটু বড়, জল জল করে তাকিয়ে আছে, কমপ্লিটলি হোয়াইট, তার কালারটা পুরো সাদা। সেতি রোগ যখন হয় না মানুষের, সেতি রোগটা একদম ওরকম।
মানে পুরো গায়ে স্মৃতি বলতে পারেন। তখন আপনার মা কি পাশে ছিল? হ্যাঁ, আমার মা একদম পাশে ছিল। এটা দেখে আমি ফার্স্ট জোরে একটা চিৎকার মারি। চিৎকার মারার পর আমার আম্মা আমাকে জড়াই ধরে, জিজ্ঞেস করে কি হয়েছে, আমি বলি এরকম। তো সেটা শুরুতেই আমি মনে করেছিলাম যেটাই শেষ, ফিনিশিং, বাট না, এরপরে আরো শুরু হয়। এরপর দেখা যায় যে আমি তখন আমার একা একা খেলতাম। তো আমি খেলছি, কারেন্ট চলে গেছে। যখন কারেন্ট ছিল তখন এখানে কেউ ছিল না। যখন কারেন্টটা গেছে এখানে একটা বাচ্চা বসে গেছে, সেই বাচ্চাটা এখানে বসে গেছে। ওই বাচ্চাটা ওই অন্ধকারে আপনি দেখতে পাচ্ছেন? মানে আমি খেলতেছি, মানে স্পষ্ট মনে আছে আমার ঠিক ডান দিকে একটা র্যাকের মতো ছিল, মানে টেবিল, পড়ার টেবিল। আমার বোন তখন থাকতো আমার সঙ্গে। তার পড়ার টেবিলটা যখন কারেন্ট ছিল তখন একদম পুরো ব্ল্যাঙ্ক। যখনই কারেন্টটা যায় তখন কারেন্ট যাওয়ার সাথে সাথে মনে হয় একটা অবয়ব দেখতে পাই আমি, সেটা একটা বাচ্চা, মানে ওই বাচ্চা। এটা কোথায়, কোন জায়গাটায়, মানে বাসাটা আপনাদের কোথায়? এটা সেটা পূর্ব রামপুরা। পূর্ব রামপুরাতে। এটার কি কোনো, মানে ওই বাসার কি কোনো হিস্ট্রি আছে বা কোনো রকম আগে কোনো কিছু এনিথিং দ্যাট কেম ইনটু ইওর হেড? কোনো না কোনো ভাবে কারো কাছ থেকে গুজব আকারে কিছু শুনেছেন কি কখনো? ওই বাসা একদম নরমাল, এবং ওই বাসাটা নতুন ছিল। আমরা যখন গেছিলাম তখন খুব বেশি বয়স ছিল না বাসাটা। আচ্ছা আচ্ছা। এবং এই জিনিসটা দেখার পর আমি আবারও চিৎকার মারি। তখন আমার আম্মা আবার আসে আমাকে আবার বুঝায়। এরপরে আরেকবার আমি দেখতে পাই, সেটা ছিল আমি ছোটবেলা বাথরুম করতে একা খুব ভয় পেতাম। তখন আমার ওই কাহিনীর পর থেকে আমি মনে করতাম যে হয়তো আমাকে ফলো করতেছে জিনিসটা, আমার পিছন পিছনে আসতেছে, এরকম মানে ভয় পেতাম ওই টাইম। তো তখন একদিন আমি বাথরুমে গেছিলাম। বাথরুম থেকে বের হওয়ার পর আমি করতাম কি, আমার আম্মুকে দাঁড় করে রাখতাম। আম্মু কোন একটা কারণে বাথরুম থেকে সরে গিয়েছিল, সে মনে করছে আমি টের পাবো না। তো আমি যখনই বাথরুম থেকে বের হই, আমাদের বাথরুমের সামনের রুমটা লাইট তখন অন্ধকার ছিল। ঠিক তখনই আমি দেখতে পাই যে সেই বাচ্চাটা আমার সামনে থেকে মানে হামাগুড়ি দিয়ে আমার সামনে থেকে চলে গেল। হামাগুড়ি দিয়ে আমার সামনে থেকে চলে গেল। চলে যাওয়ার পর সে পরের রুমটা যার আগে থেমে গেল। থেমে বসে আমার দিক ফিরলো, ফিরে আমাকে হাসি দিল। সেটা দেখে আমি আবার চিৎকার মারলাম। চিৎকার মারার পর আমি ওইবার একটু বেশি অবস্থা, মানে আম্মা আসলো। আবার আসার পর তখন আম্মা আবার আমাকে করলো। তারপর আম্মু বলেন সুরাটার উপরে ফুটো দেওয়ার পর এরপর থেকে ধীরে ধীরে আর ওটা আমি দেখিনি। আচ্ছা, মামার কাছে যদি আমরা একটু জানি যে এই ঘটনাটা সম্পর্কে আপনি কি আগে শুনেছিলেন? হ্যাঁ, এটা আমাকে মানে আমার বোনই বলছিলেন। তবে আমি একটু ইন্টারাপ্ট করি, সেটা হচ্ছে যে মানে ওরা যে বিল্ডিংটা উঠছিল ওই জায়গাটা মানে আমি নিচে দেখছি, মানে জায়গাটা একদম খোলা ছিল। আর ওইখানে আমরা যতটুকু জানি, মানে পূর্ব রামপুরে খুব নাম করা একজন মাস্তান ছিল, আমরা তো নাম বলবো না, এখন নাই ভদ্রলোক। তো ওইখানে মানে বিশাল একটা পুকুরের মতো ছিল, এবং ওইটা ভরাট করে বিল্ডিংটা উঠছে আর কি। আমার চোখের সামনে উঠছে। তো ওই লোকের কিছু অভ্যাস ছিল, মানে কিছু মানুষ মানে ওইখানে মানে ডেড বডি পাওয়া গেছিল পুকুরে পাওয়া গেছিল, পুকুরে মানে ফেলে রাখা। এটা মানে পূর্ব রামপুরে এটা অনেকেই জানে। পূর্ব রামপুরে এখন যদিও পুকুর টুকুর নাই, ওই জিনিসটা ভরে ফেলছে এবং অনেক বিল্ডিং। ওই বিল্ডিং হচ্ছে ফাহিমরা ছিল। এটা ওর একদম পিচ্ছি ছিল। তো আর ফাহিম আজকে জানলো সেটা, যে আসলে একটা কানেকশন ছিল। ওইখানে একটা পুকুর ছিল, অনেক বড় পুকুর ছিল, আর আশপাশে ওই দূরে কিছু বস্তি ছিল, এমনি টোটাল জায়গাটা খালি ছিল। তো ওই জায়গাটা ভরাট করে দেন ওইখানে ওই বিল্ডিংটা উঠছে। কিন্তু ওইখানে বেশ কিছু ডেড বডি পাওয়া গেছে, যেটা বেওয়ারিশ হিসাবেও বা মানে কিছু আবার এক দুজনের নামও জানা গেছে। মানে রেহান, তুই যে প্রশ্নটা করেছিলি যে ওখানে কিছু একটা কানেকশন আছে কিনা, সেই কানেকশন কিন্তু পাওয়া যাচ্ছে। ফাহিমের কাছে আবার আসে ফাহিম। তারপর এরপর ওই জিনিসটাকে আমি আর দেখি নাই, ওইটাই ছিল শেষ, মানে যে বাথরুমের সামনে দেখছিলাম। নেক্সট স্টোরি, সেটা আমি যখন 8 পড়ি, মানে আমি যখন জেএসসি পরীক্ষা দিই, তারপর তো জেএসসি পরীক্ষা দেওয়ার পর আমি ওই যে একটা লং টাইম ভ্যাকেশন পাই, সেই ভ্যাকেশনে আমি মোটামুটি ভালোই ফ্রিলি মুভ করি। তো ওই সময় আমার বাসায় এরকম একটা জিনিস হয় যে একদিন রাত্রেবেলা জিনিসটা শুরু হয়। আমি ঘুমাইছিলাম বিছানায়, তখন আমি আমার সাথে ঘুমাতাম ওইখানে। তখনও কি ওই বাসাতেই? না, তখন আমরা চেঞ্জ করছি, তখন আমি আরেকটা আসছি। তো তখন আমি মার সাথে ঘুমাতাম। ওই জিনিসটা ভয়টা আমার মনের মধ্যে রয়ে গেছিল অনেকদিন পর্যন্ত। তো তখন ওরকম বিছানায় ঘুমিয়ে রয়েছি, তখন হঠাৎ করে আমার খাটের নিচ থেকে একটা আওয়াজ পাই। তো আওয়াজটা কিরকম, মানে কে ধরে কিন্তু ফেলে দিল কিছু একটা। তারপর এরকম সাউন্ডটা পাই যে মনে হলো যে কেউ খাটের নিচে কেউ একটা কিছু ফেলে রেখে গেল আমার খাটের নিচে। মানে 4.5 বাক্স রাখতো, মানে একদম কম্বলে করে রেখে দিত। তো মনে করছিলাম ওগুলো কিছু একটা পড়ে গেছে। তো আমি কোন রকমের ইন্টারনেট ছিল না যে ভৌতিক কিছু দেখবো আমি। তো আমি মাথা নিচে করে দেখলাম, তখনই দেখলাম যে আমার খাটের নিচে একটা লাশ রাখা, পুরোটা কাফনের কাপড় দিয়ে পেঁচানো, এবং তার মাথায় একটা, মাঝখানে একদম পায়ে একটা রশি পেঁচানো, রশি দিয়ে বাঁধা, এরকম একটা লাশ রাখা। এবং লাশটার আয়তন মোটামুটি ভালোই বড় ছিল। সেটা দেখার পর আমি ঝট করে উঠি। উঠার পর আমি দৌড় দিয়ে মার কাছে যাই, কিন্তু মাকে যদি নিয়ে এসে ওখানে একদম খালি, নাথিং, ইভেন কোনো মানে কোনো সাদা কালারের কিছুই নেই, কিছুই ছিল না, একদম ব্ল্যাঙ্ক।
পুরো সাদা মুখে লাইট জ্বালিয়ে দেখার পর তো আরো মানে কিচ্ছু না, একদম জাস্ট যেগুলো ছিল ওগুলোই। এরপর যেটা হয় সেটা ওই দিন আমার মা একটু কাজে বাইরে গিয়েছিল, তখন আমি বাসায় একা ছিলাম। তো ওই দিন একা থাকার পর আমি আমাদের ওই সময় বাসায় দুটো রুম ছিল, একটা ছিল টিভি রুম, আরেকটা রুম ছিল আমার রুম। আচ্ছা। তো টিভি রুমে আমি টিভি দেখতেছিলাম, বাসায় একা ছিলাম। তো টিভি দেখার পর আমি আমার ভিতরের রুমে যাই কিছু একটা আনতে। আচ্ছা। ভিতরের রুমে যাওয়ার পর আমি জাস্ট ঢুকতে গিয়ে আমি আটকে যাই। পুরো রুমটার খাটের উপরে দুটো লাশ, খাটের নিচে একটা লাশ এবং আরেকটা লাশ দাঁড় করানো। মানে আমি ঢুকে আমি তো নর্মাল মানে ঢুকতে গেছিলাম, তখন অন্ধকার ছিল, আমি লাইটটা জ্বালাইনি। আমি জাস্ট অন্যদিক থেকে মাথা নিয়ে যখন রুমের দিকে দেই, আমার খাট যেটা, খাটের উপর দুটো লাশ রাখা, খাটের নিচে একটা লাশ রাখা, আরেকটা লাশ অর্ধেক ভাবে দাঁড় করানো আমার সঙ্গে ঠেক দিয়ে। এটা দেখার পর আমি মানে রীতিমতো এক কথায় স্টপ হয়ে যাই, মানে স্টপ হয়ে একটা চিৎকার মারি। চিৎকার মারার পর আমি ওখানেই মানে সেন্সলেস হই না, মোটা মানে টনের মতো এসে পড়ে আমার। তা আমি এরপর আমার পাশে টানতে ছিল, তাকে আমি ডাকি, মানে রাত্রে দরজা খুলে তাকে ডাকি এবং এরপর সে আমার সঙ্গে থাকে। কিন্তু এরপর আমি কিছু দেখিনি রুমটা, অ্যাজ ইউজুয়াল কিছু ছিল না একদম। You slept in that room that night? ওটা আমি আমার ড্রয়িং রুমে শুয়েছিলাম, কারণ আমি যখনই রুমে ঢুকি তখনই আমার মানে মাথা জিনিসটা আসে, ওই ইমেজটা চলে আসে যে পুরো রুমে লাশ রাখা। তুমি কি কোনো রকম কোনো ঘ্রাণ পেয়েছিলে? না, কোনো ঘ্রাণ ছিল না, একদম নর্মাল, বাট লাশগুলো জল করছিল। টিভিতে কি দেখছিলে তুমি তখন, সেটা কি মনে আছে? এনিথিং স্পুকি, ভূতের কোনো কিছু? না, তখন আমি যতদূর সম্ভব একটা মুভি দেখতেছিলাম, কোনো হরর মুভি টাইপের কিছু না, একটা তামিল মুভি। এটা দেখার এবং জিনিসগুলো জল করছিল, হচ্ছে বড় কথা যেটা, মানে অন্ধকারের মধ্যে আমি দেখতে পারছিলাম স্পষ্ট, রেডিয়েশন টাইপের কিছু একটা ছিল এটার মধ্যে। এটা ছিল, এটা দেখার পর তো আমি ওই রুমে আর ঘুমাইনি এবং প্রায় অনেকদিনই ওই রুমে ঘুমাই না, আমি আমার সামনের রুমে ড্রয়িং রুমে ঘুমাই। তো এই ছিল আমার নেক্সট স্টোরি। এবং এই লাশটা আমি আরেকবার দেখছিলাম, সেটা ছিল আমি বাথরুম থেকে বের হওয়ার পর। অনেক রাত্রে বাথরুমে যাই, বাথরুম থেকে দরজা খুলে বেরোতে গিয়ে ওই সমসাময়িক সময়, হ্যাঁ ওই টাইমটাতেই, ওই টাইমে ওই একই বাসায়, হ্যাঁ ওই একই বাসায়। এবং 3-4 দিন পর আমি বাথরুম থেকে বের হতে যাই, তখন দেখি আমার বাথরুমের সামনে একটা লাশ রাখা। জিনিসটা দেখার এইগুলো আপনার কোনো ধরনের ক্ষতি করার চেষ্টা করেন না? কিছু আপনি দেখেছেন? দেখতাম খালি। ওরা যেই বাসাগুলাই থাকতো, মানে ওই এলাকার মানে যতগুলা বাসা পরবর্তীতে তৈরি হয়েছে, টোটালটাই সেই যে পুকুরগুলা ছিল ছোট ছোট বড়, ওই পুকুরগুলা ভরাট করে ওখানে সেই বিল্ডিং গুলা উঠানো হয়েছে। পরবর্তী যে বাসাটা উঠছে সেটাও মানে ওখানে পুকুরই ছিল, মানে ওই এলাকায় সারাউন্ডিং এর ভিতরেই ছিল এটা। ওই পূর্বরামপুর একদম শেষ মাথার যতগুলা বাসা ছিল বা এখন আছে, এগুলা সব সেই পুকুরগুলোর উপরেই মাটি ভরাট করার পর তারপরে এখানে ফেলে, যেখানে বিগত দিনে বেশ কিছু পাওয়া গেছে। তো মেবি আমার কাছে মনে হচ্ছে যে ওইটার সাথে এটার সাথে কোনো হয়তো লিঙ্ক থাকতেও পারে। একটা লিঙ্ক তো অবশ্যই থাকতে পারে। তবে একটা কথা আমার মনে হয় সবার ক্ষেত্রেই বলে রাখা ভালো, যে ধরনের পুকুরের উপরে বিল্ডিং অনেক আছে, হয়তোবা এখন মামা আমাদেরকে কিছুটা বলতে পারছেন, বা এমন অনেক জায়গা আমরা জানি যে কোন একটা ঘটনা হয়তো হয়েছে আমরা জানি না, সেখানেও এরকম একটা কিছু হতে পারে। বাট ওয়াই ইউ, ফাহিম কেন বারবার দেখতে পাচ্ছে, এটা একটা ফ্যাক্টর। তো অন্য কেউ দেখতে পায় না, এটা কিন্তু আমাদের সবার কাছে ক্লিয়ার করা উচিত যে সবাই যে দেখতে পাবে তা না। কিছু কিছু ক্ষেত্রে হয়, যেমন একটা গল্প শুনেছিলাম একজনের কাছে, যে একটা মেয়ে ছিল, তার চোখ নষ্ট হয়ে যায়, 11-12 বছর বয়সে চোখ নষ্ট হয়ে যায়। তো পরবর্তীতে সে আবার তাকে আই ট্রান্সপ্লান্ট যেটাকে বলে, আবারও চোখ রাইট। তো সেটা করার পর থেকে সে নাকি তার বয়স 18-19 বছর বয়স পর্যন্ত, মানে দেখা যেত যে এক জায়গায় গিয়েছে, সবাই দেখছে 13-14 জন মানুষ আছে, সে দেখছে 15 জন, একজন বেশি। এবং এরকম করতে করতে একটা পর্যায়ে মেয়েটা যখন ভয় পাওয়া শুরু করে, তখন একটু ঘাটিয়ে দেখা যায় যে প্রতিবারই সে মৃত মানুষদেরকে দেখতে পাচ্ছে, মানে যাদের মৃত্যু হয়ে গেছে, কোনো একভাবে আত্মাটা অতৃপ্ত ভাবে ঘোরাঘুরি করছে। কিন্তু প্রথমে এতই ক্লিয়ার দেখতে পায় সে, যে সে ভাবে যে এদেরই একজন এখানে, পরবর্তীতে আস্তে আস্তে সে টের পায় যে বাকিটা দেখতে পাচ্ছে না। সো সাম পিপল হ্যাভ দিস ভিশন। কেউ কারো দুর্ভাগ্য এই পর্যায়ে যায় যে এই ধরনের জিনিসগুলা তাদের চোখে পড়ে। হয়তো দেখা গেছে যে ও যেই মানে ডেড বলিউডের কথাও বলছে দেখছে, হয়তো এমনও হইতে পারে যে তারা কিছু একটা বলার চেষ্টা করতেছে, যে আমরা অমুক বা আমরা এরকম কিছু, বা আমরা তার এগুলো তাদের ভাষা দ্বারা আমরা জানি না, হয়তো কোনো একটা কিছু পাস করতে যাচ্ছে, মানে যেই ভাষাগুলোতেও ছিল সেই ভাষাগুলো একটা মানে কানেকশন আছে, ওইটা একটা সারাউন্ডিং এর ভিতরে। এরপর ফাহিম আরো কিছু ঘটনা আপনার আছে, আরেকটা ঘটনা আমরা শুনেছিলাম, সেটা কি ছিল? মানে ভয়। আরো একবার বিরতির সময় হয়ে গেল। গল্প চলবে একেবারে গভীর রাত অব্দি, এবং যেখানে বিরতি নিতে চাই ঠিক সেখান থেকে বিরতির পর আবারও ফিরব। প্রিয় শ্রোতা, ডর শুনছেন আপনি। ডর হচ্ছে এমন একটি অনুষ্ঠান যেটা বাংলাদেশের বিভিন্ন হন্টেড প্লেসে পুরো সপ্তাহব্যাপী রেকর্ড করে আপনাদেরকে প্রচার করা হচ্ছে প্রতি বৃহস্পতিবার রাত 11টা 20-এ। সুমন এবং রেহান রয়েছে অন দ্য স্পট।
অনুষ্ঠান পরিকল্পনা এবং উপস্থাপনায় রয়েছে আমি আরজি কিবরিয়া এবং আমার সঙ্গে রয়েছে সাউন্ডে লোবান। বিহাইন্ড দ্য স্ক্রিনে রয়েছে বিশাল একটি টিম। আজকে অন দ্য স্পটে তুহিন, ফাহিম, শামু এবং বেবি জীবনের ঘটে যাওয়া ভৌতিক ঘটনা। ঠিক 12:06 আমরা আবারও ফিরছি। ডর। পরে আপনাদের সবাইকে আরো একবার আমন্ত্রণ ডরে। আপনারা শুনছেন এবিসি রেডিও FM 89.2। আমি আরজি কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি এবং সঙ্গে রয়েছে আমার টিম মেম্বাররা। আজকে যে জায়গায় বসে আপনারা ডরটা শুনতে পাচ্ছেন সেখানে তারা গত সপ্তাহে ডরটি ধারণ করেছে, অর্থাৎ অন দ্য স্পট থেকে সুমন ও রেহান, সাথে রয়েছে তুহিন, ফাহিম, শামু এবং বেবি, এবং একই সাথে সাউন্ডের কাজ করেছে লোবান। প্রিয় শ্রোতা, আমরা কথা না বাড়িয়ে গল্পের ঠিক সেই জায়গাটি থেকে আবারও ফিরতে চাই যেখানে গল্পে আমরা বিরতি নিয়েছিলাম। এই ফাঁকে শুধু মনে করিয়ে দিচ্ছি, ডরে এসে আপনি যদি আপনার জীবনে ঘটে যাওয়া ভিন্ন ভৌতিক কিছু ঘটনা বলতে চান তাহলে আসতে পারেন। আমাদের ফোন নম্বরে ফোন করে আপনার অতিভৌতিক ঘটনার সংক্ষিপ্ত রেকর্ড করতে হবে। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। এখানে ফোন করার পরে আপনি 3 চাপবেন। তারপর ফোন থেকে যে কথাগুলো আপনি শুনতে পাবেন সেই নির্দেশনা অনুযায়ী আপনি আপনার কথাগুলো রেকর্ড করবেন। ফিরছি আমরা যেখানটায় বিরতি নিয়েছিলাম ঠিক সেখান থেকেই। ডর। আরেকটা ঘটনা আমরা শুনেছিলাম, সেটা কি ছিল? সেটা ছিল আমার একটা ফ্রেন্ডের একটা কাজিন ছিল, চাস্তো ভাই ছিল। তো ওর প্ল্যান ছিল যে ও চিল্লায় যাবে। চিল্লা জিনিসটা কি, তো সে একটু নামাজি টাইপের ছিল অনেক, এবং সে তখন এইচএসসি পরীক্ষা, ইন্টার পরীক্ষা দিয়ে সে একটা ভ্যাকেশন পায় এবং সে ভ্যাকেশনে সে প্ল্যান করে যে সে চিল্লায় যাবে। আচ্ছা। তো সে ঠিক করে যে মাঝরাতে ঘুম ভেঙে যায়। তো ভেঙে যাওয়ার ফলে সে ঠিক করে যে সে একবারে তাহাজ্জুদের নামাজ আদায় করে তারপর ফজর নামাজের উদ্দেশ্যে মসজিদে রওনা দিয়ে ওখান থেকে চলে যাবে। ওকে। এবং যারা চিল্লায় যায় তারা তো জানে যে ফজর নামাজ পড়ে রওনা দিতে হবে উদ্দেশ্যে। তো সে বের হয় বাসা থেকে। বের হওয়ার পর গ্রাম সাইডে, তো তাই পুকুরে উজু করতে হয়। সে পুকুরে উজু করতে যায়। তো পুকুরে উজু করার পর সে যখন উঠে বাসার দিকে রওনা দেয় তখন দেখে যে ঠিক তার ডান দিকে একটা ঝোপ রয়েছে। আচ্ছা। সে মনে করে যে গ্রাম সাইড শিয়াল থাকতে পারে, কুকুর থাকতে পারে, কোন একটা প্রাণী হয়তো ওখানে আছে। তো সে একটু আগায় এবং ঝোপের লড়াটাও তার সঙ্গে আগায়। মানে সে যখন আগায় তখন ওই জিনিসটা তার সঙ্গে সঙ্গে আসে। ঝোপটাও যাচ্ছে? মানে ঝোপটা না, মানে ঝোপের লড়তেছে, মানে কোনটা কিছু তার সঙ্গে যাচ্ছে। আচ্ছা আচ্ছা। সে থামে, ওটাও থেমে, ওটার হয় না। আবার সে আগায়, ওই জিনিসটা কাঁপতে কাঁপতে যায়। নেক্সট ডে সে একটা ইট মারে ওটা ঝোপটার মধ্যে, যদি কোনো কুকুর থাকে কিংবা শিয়াল থাকে যাতে পালিয়ে যায় ভয় পেয়ে। সে ইট মারার পর ধূপ করে একটা শব্দ হয়, মানে কোনো মোটা কিছু একটা জিনিসটা পড়ছে। আচ্ছা। তখন ওই ঝোপ থেকে একটা মানুষ উঠে দাঁড়ায়। উঠে দাঁড়ানোর পর সেই মানুষটার মানে পুরো ফেসটা ছিল চোখে ভরা। আচ্ছা। মানে পুরো ফেসটা, মানে যেখানে তার নাক থাকার কথা, মুখ থাকার কথা, সেখানে এগুলো কিছুই ছিল না, খালি চোখ ছিল। মানে ছোট 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 চোখ দিয়ে পুরো মুখটা ভরা ছিল। এটা দেখার পর সে অনেক জোরে চিৎকার মেরে ওখানেই ফিট হয়ে পড়ে, এবং তার যেখানে সে অজ্ঞান হয় তার ঠিক একটু সামনেই একটা লোকের বাড়ি ছিল। সে এসে তাকে বাসায় নিয়ে যায়। বাসায় নিয়ে যাওয়ার পর যখন জ্ঞান ফিরে পায় তখন সে বলে যে এরকম এরকম হয়েছিল। তো জিনিসটা সে ওই দেখার পর সে দিন রাত্রেবেলা ঘুমায়, তখন স্বপ্ন জিনিসটা আবার আসে তার কাছে, এবং এসে বলে যে কিরে চিল্লে যাবি না। তো সে ঘুম থেকে মানে লাফ দিয়ে উঠে দেখে কিছুই নাই, বাট দরজাটা খোলা। সে আর ওই সময় চিল্লায় আর যায়নি? সে চিল্লায় যায়নি, দরজাটা খোলা। হ্যাঁ, কিন্তু দরজাটা খোলা। কিন্তু তার স্পষ্ট নাকি মনে ছিল সে দরজাটা বন্ধ করেই ঘুমিয়েছিল, এবং তার রুমে কেউ আসেও নি, কারণ স্বাভাবিকভাবে সকালের রুমে একটা কাহিনী হয়েছে। তো সে তো স্বাভাবিক একটু ঘুমাতে দিবে তাকে। তো সে দেখে যে দরজাটা খোলা, এবং সেই সারা মুখে চোখওয়ালা মানুষটা তার দিকে স্বপ্নে একবার আসে। তো এই ছিল আমার নেক্সট স্টোরি। এবং এই স্টোরিটা শুনে একটা স্টোরি মনে পড়ে গেল, যেটা আমার খালাতো ভাইয়ের ফ্রেন্ডের সাথে ঘটে। এটা ঘটে হচ্ছে ফেনীতে।
তো ফেনীতে একটা ব্যাপার কি, ওই যে গ্রামটার কথা আমি বলছি, হাসানপুর গ্রামটার নাম, সেই গ্রামে বিভিন্ন জায়গায় এক একটা বাড়ির পাশে এখানে একটা কবর, ওখানে 4 জনকে কবর দেওয়া হয়েছে, এই ধরনের আবার বাইন্ডিং গুলো দেওয়া নেই। যারা রেগুলারলি গ্রামে থাকে তারা হয়তো খুব ভালো করে জানে যে এখানে একটা কবরস্থান আছে বা এখানে 2টা কবর আছে, এ ধরনের। তো আমার খালাতো ভাই তার ফ্রেন্ডকে নিয়ে যায়, তো সেই ফ্রেন্ড আসার পথে ইউজুয়ালি, যেটা একেবারেই করা উচিত না বাট ছেলেরা প্রায়ই করে, সেটা হচ্ছে রাস্তায় হঠাৎ করে বাথরুম পায় এবং সে ওখানেই সেটা সারে। সেটা সন্ধ্যা 7:30 8টার দিকে হবে। তো ব্যাপারটা হচ্ছে, যখন সে এই কাজটা করে তারপর থেকে তার মনের মধ্যে একটা প্রবলেম চলতে থাকে। প্রবলেমটা কিরকম, যে ভালো লাগছে না তার। হি ওয়াজ ফিলিং লাইক যে আই হ্যাভ ডান সামথিং রং। এটা বোধ করতে করতে তারা এক সময় বাসায় যায়, আড্ডা দিচ্ছে, খাওয়া দাওয়া করে ঘুমানোর সময় ছেলেটা ঘুমাতে পারছে না। এই পর্যায়ে সে ঘুমের মধ্যে হঠাৎ করে ঘুমিয়ে যায়। কোনো এক সময় আড্ডা দিতে দিতে ঘুমের মধ্যে সে দেখছে যে প্রচন্ড চিৎকার করে একজন কাঁদছে, কিন্তু শব্দ বের হচ্ছে না, তার সামনে দাঁড়িয়েই কাঁদছে। ঠিক তার যেখানে ঘুমিয়েছে তার সামনে হচ্ছে জানালা, সেই জানালাটা খোলা এবং সেখানে দাঁড়িয়ে একজন কাঁদছে, মানে ভালো রকম চিৎকার করে কাঁদছে, কিন্তু কোনো কারণে শব্দটা বের হচ্ছে না। এবং একটা পর্যায়ে সে জানলা দিয়ে ভেতরে আসার চেষ্টা করছে, কিন্তু তার যথেষ্ট পরিমাণ শক্তি নেই, এই কারণে আসতে পারতেছে না। এবং এক সময় সে কষ্ট করে ভিতরে আসে এবং তার পা ধরে টান দেয়, এবং যখন তার পা ধরে টান দেয় তখন সে বুঝে যে সে ঘুমাচ্ছে না, কারণ ওই পায়ে টানায় তার ঘুম ভাঙে। এবং যখন সে উঠে হড়বড়িয়ে, তখন তার পায়ে মাটির দাগ, কোনো আঙ্গুলের ছাপ বা ওই ধরনের এত ক্লিয়ার কিছু না, বাট মাটি লেগে আছে তার পায়ে। এবং তৎক্ষণাৎ সে উঠে সেই জায়গাটায় যায় আলো নিয়ে, আমার ফ্রেন্ডকে নিয়ে এবং তার চাচাকে নিয়ে, এবং সেটা একটা কবরস্থান ছিল, এবং সেই কবরস্থানের সামনে দাঁড়িয়ে সে মাছ চেয়ে তারপরে আসে। ওকে, ঠিক যেখানটাতে সে বাথরুম করেছিল। ওকে ফাইন। তোমার আরো একটা ঘটনা ছিল যেটা তুমি বলেছিলে এক সময় আমাদের টিমকে, তো সেই বিষয়টা আসলে কি ছিল? সেটা ছিল আমার এক কাজিনের একটা দাদা বলতে পারে, যে কোনো একটা আত্মীয়, কাজিনের নামটা আমি বলবো না, তো সে আত্মীয় তার ক্যান্সার হয়েছিল। আচ্ছা। ক্যান্সার হওয়ার পর সে মারা যাওয়ার, মানে সে বুঝতে, মানে সব ডাক্তার বলে দিয়েছিল যে সে মারা যাবে, তো তাকে জিনিসটা বলা হয়নি যে সে মারা যাবে। তো সে কোন একটা, মানে সে ঢাকায় আসতে চায়, হয়তো তার কোনো আত্মীয় ছিল, সে তার সঙ্গে দেখা করতে ঢাকায় আসতে চায়। তো ঢাকায় আসার পর, এবং সে একটা জিনিস বলে যে যখন ঢাকায় আসে তার ঠিক মানে মারা যাওয়ার ডেটের মধ্যেই, যে ডেটটা ফিক্সড করে দিয়েছিল ডাক্তার, যে এই ডেটের মধ্যে সে মারা যাবে, সেই ডেটের মধ্যেই সে আসে। তো যখন সে ঢাকা আসে তখন সে নর্মাল, মানে যখন ঢাকায় নামে লঞ্চ থেকে তখন সে নর্মাল, কিন্তু লঞ্চ থেকে নামার বাসায় যাওয়ার পর থেকেই সে একটু অদ্ভুত আচরণ করতে শুরু করে। মানে সে বলা শুরু করে যে ওই যে 3 জন লোক আমার নিতে আসছে, ওই যে 3 জন লোক ওই যে আসছে, ওই যে দাঁড়িয়ে রয়েছে তোমার পিছে, মানে তার সঙ্গে নর্মালি কথা বলতে সবাই লোকজন, কিন্তু সে হঠাৎ করে মানে চিৎকার করে ওঠে, ওই যে আসছে নিতে আসছে, আমি যাবো না, ওই যে দাঁড়িয়ে রয়েছে আমাকে নিতে আসছে। এবং সে নাকি এরকম প্রায় দেখতো, যে ওই যে সে সজ্ঞান অবস্থায় বলছে, একদম সজ্ঞান অবস্থায়, যে ওই যে আমাকে নিতে আসছে, আমাদেরকে তাকাই রয়েছে। এখানে কিন্তু একটা পয়েন্ট সবাইকে মনে করিয়ে দেওয়া দরকার, সে কিন্তু জানতো না যে তার মৃত্যু হবে, এটা জানানো হয়নি তাকে। ওকে, তা বলে ওই যে আমাকে নিয়ে যাবে, ওই যে আসছে। অর্থাৎ এটা বলে আমি এটা বোঝাতে চাচ্ছি যে মৃত্যু ভয় থেকে সে এগুলো দেখছে না, এমন না যে সে ভয় পেয়েছে যে তাকে আজরাইলটাকে কিছু এরকম কিছু। তারপর সে আরেকদিন রাত্রবেলা সে ঘুমিয়ে গেছে, তখন তার এক আত্মীয় তার রুমে ঢুকতে যায়, তখন দেখে তার রুম থেকে 3 জন লোক বের হয়ে গেল রুম থেকে। মাই গুডনেস, মানে সে দেখতে পেয়েছে তার আত্মীয়, মানে সে বের হয়ে গেছে, তার রুমে ঢুকতে চাই স্বাভাবিক পুরো মানুষ রাত্রবেলা। সে দেখতে গেল, মানে সে রুম থেকে বের হবে তখনই দেখবে 3 জন লোক মানে হনহনিয়ে হেঁটে বের হয়ে গেল তার রুম থেকে। তারা কিরকম দেখতে বা কি ধরনের পোশাকে ছিল? সে অতটা দেখতে পারেনি, বাট সে সবাই সাদা ছিল, মানে যেরকম তার ওই আত্মীয় বলছিল ডেসক্রিপশন, ঠিক সেরকম সাদা ছিল, লম্বা ছিল, এবং তারা মানুষের মতোই ছিল, কিন্তু তারা হেঁটে বের হয়ে যায়। আচ্ছা। এবং এর পরের দিন সে আবার বেশি শুরু করে, মানে সেই আত্মীয় মানে রুমে ঢোকে নাই, ওনার রুমে গিয়ে দেখে সে ঘুমিয়ে গেছে, মানে সব স্বাভাবিক। আচ্ছা। তারপর সে নেক্সট দিন থেকে সে একটু বেশি শুরু করে, সে আবার বলে যে আমাকে ডাকতেছে, আমাকে নিয়ে যাবে, ওই যে আমাকে হাত বেড়ে ডাকতেছে, আমাকে আসতে বলতেছে। আচ্ছা, সেরকম শুরু করে। এরকম সব সময় করে এরকম নাকি ঘুমিয়ে থাকলে রাতের বেলায়, যে সজ্ঞান অবস্থায়, মানে হঠাৎ মানে ভর দুপুরবেলা সেরকম করতো। আচ্ছা, মানে ভর দুপুরবেলা সে দাঁড়ায় বসে রয়েছে, তার সাথে কথা বলতেছে, মানে দেখা করতে আসছে তার সঙ্গে, হঠাৎ করে মানে জানলা দেখছে, বলতো ওই যে আমাকে ডাকতেছে, আমাকে আসতে বলতেছে। ওরা প্যানিক। তো এরকম দেখার তারপরে কয়েকদিন পর সে মারা যায়, এবং সে ঠিক মারা যাওয়ার আগদিন পর্যন্ত সে নাকি এরকম করে, যে ওই যে আমাকে ডাকতেছে, আমাকে আজকে নিয়েই যাবে।
Well, আমি এই ধরনের ব্যাপারগুলো শুনেছি একেবারে বেডে বিছানায় মৃতপ্রায় অবস্থায় মুমূর্ষু অবস্থায় নাকি মানুষ আত্মীয় স্বজন কিংবা যদি দুর্ভাগ্যক্রমে কারো মৃত বাবা মা থাকে বা ভাই বোন থাকে তাদেরকে নাকি দেখতে পায়। আমরা এরকম ইনফ্যাক্ট অনেক ঘটনা পেয়েছি, আমরা ডরেও পেয়েছি যে আমাকে এই যে আমার মা চাচি নেওয়ার জন্য আসছে, এবং আমি নিজেও একটা ঘটনা আমি বলেছিলাম যে একজন বৃদ্ধা মহিলার কথা আমাদের যেখানে চিন্তন ছিল লোকটিকে। এরকম একটা ঘটনা একদম সত্যিকারই আছে, এবং এটা আমি এখন মানে সম্পূর্ণ বিলিভ করি। সেটা হচ্ছে আমার খুব ঘনিষ্ঠ একটা বন্ধু, তুমি যেখানেই থাকো ভালো থেকো, হারুন নাম, মারাদগঞ্জে বাসা। আমার চোখে পানি এসে পড়ছে, আমার খুব ঘনিষ্ঠ একটা বন্ধু। তো একদিন নাকি ওরকম মানে বাসায় ঢুকতেছিল, মানে বিকালবেলা যে কোনো এক কাজে, তখন নাকি একটা কুকুর এসে ওর গা শুকতেছিল। আচ্ছা আচ্ছা। তো ওর এলাকারই একজন বয়স্ক একজন ভদ্রমহিলা এই জিনিসটা ফলো করছে। ফলো করার পর ওরে বলতেছে, হারুন তোরে কুকুরে শুকলো কেন এইভাবে? এটা কিন্তু খারাপ, কুকুর তো এইভাবে শুকে না মানুষকে। তোর গায়ে তুই এটা দেখোস না? কেন কুকুর তো এসে ঘুরছে। কেন ঘুরে নাই, আমি তো দেখছি কুকুর শুকতেছে তোরে। তো সবচেয়ে আশ্চর্য ব্যাপার, এটা ও আইসা বলছে, কিন্তু বলছে যে দেখ আমার কি কয় যে কুকুর শুকছে বলে আমি বলে কি মারা যাবো। জাস্ট ওই বৃদ্ধ মহিলা তখন বলেছে তাকে যে মারা যায়, মানে মারা না, বলছে যে কুকুর শোকা তো ভালো না। কুকুরে এরকম মানে আমরা তো অনেক সময় শুনছি যে বুড়া বুড়ি অনেক কথা বলতে বলে বলেছেন, আবার আপনার ফ্রেন্ড হয়তো এটাকে কুসংস্কার হিসাবে নিয়ে আমার এসে বলছে যে দেখ কি কয় না কয়। আমি কি কইছে আমার বলে কুত্তে শুকছে বলে আবার কি জাস্ট একটু মানে বরিশালের আঞ্চলিক ভাষায় কথা বলতো সবসময়, যে আমার কুকুরে করছে। তো আমার ওই পাশের বাসার এক আপা আছে, উনি আমার বলছে যে কিরে হারুন তোর গা এরকম কুকুরে কেন শুকতেছে? তো এই কথা বলার ঠিক 3 দিন পরে আমার বন্ধুটা মারা যায়। কিভাবে? হঠাৎ করেই মারা যায় সে, খুব সম্ভব স্ট্রোক বা যাই হোক, আমি তো বলতে পারি না। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে কুকুরে শোকা বা যে মানে ওই বৃদ্ধ মহিলা যে বলেছে যে কুকুরে না 3 দিন ঠিক বলে নাই, বলছে 3 দিন পরেই মারা গেছে বলা। আমার যেদিন বলছে তার 2 দিন পরে আর কি, মানে ওই ভদ্রমহিলা বলার 3 দিন আর কি টোটাল। আমার জাস্ট মানে ওই জিনিসটা মনে হচ্ছে যে ভদ্রমহিলা বলছে যে হারুন কুকুরে এইভাবে শুকে না, কুকুরের এই শোকাটা তো খারাপ। হারুন বুঝে দূর কি বলতেছেন আপনি? মানে সোজা কথা, মামার থটটা আর ওই আপার থটটা অনেকটা এরকম যে কুকুরটা হয়তো মৃত্যুর গন্ধ পেয়েছিল। রাইট, উনি সেই জন্য এটা নোটিস করেছে। There are something about dogs, especially মানে পশু পাখির ব্যাপারে একটা কিছু আছে, তারা কিন্তু অনেক জোরে চিৎকার করে ডাকলে মা বাবারা দেখছি কুকুর ধাওয়া দেয়, পরে বলছে কোনো মঙ্গল আসলো কিনা। দুপুরবেলা দেখা গেছে কাকা করে উঠলো। পশু পাখি খুব মানে আমরা যদি ন্যাচারাল ডিজাস্টার বা প্রাকৃতিক দুর্যোগ যদি আসে, যেরকম ভূমিকম্প আসলে কিন্তু বেশ কিছু প্রাণী কিন্তু ভূমিকম্পটা টের পায়। ব্যাপারটা হচ্ছে কি, সেটা হচ্ছে একটা জিনিস যে ওদের ব্রেইনের যে ফ্রিকোয়েন্সি অনুযায়ী তারা ওই আর্থের ওই ফ্রিকোয়েন্সিটা টের পায়। এটা প্রকৃতি তাদের মধ্যে দিয়ে দিয়েছে তাদের প্রোটেকশনের জন্য। স্পেশালি কুকুর, পেঁচা, দাঁড়কাক, এই 3টা জিনিসের ব্যাপারে বলা হয় যে অনেক সময় নাকি এরা আসলে এরা না, মানে কোনো একটা কিছু রূপ ধারণ করতে পারে, এদের মতন হতে পারে। এদের ডাকাডাকি বা এদের মুভমেন্টে বেশ কিছু অলক্ষণে মানে আমাদের আরেকটা কাহিনী আমি একটু যদি বলি, সেটা হচ্ছে গিয়ে আমার আম্মুর মুখে শোনা। সেটা আমার এক আত্মীয়র মায়ের। আচ্ছা, তার সে খুব সুন্দর ছিল এবং তার অনেক ফর্সা ছিল এবং অল টাইম তার সঙ্গে 2টা মাছি ঘুরতো। সে যেখানে যেত সেখানে 2টা মাছি তার সঙ্গে যেত এবং কোনো একটা কারণে সেই মাছি দুটোকে কেউ একজন মেরে ফেলছিল। আচ্ছা, মানে হয়তো ভাতের মধ্যে যে পড়ছিল, কোনো এক কারণে সেই মাছিটাকে মেরে ফেলছিল এবং ঠিক তার একদিন পরে সে মারা গেছিল। যে মেরে ফেলেছে সে মারা গেছে নাকি যার সাথে থাকতো? হ্যাঁ, আচ্ছা, এটা একটা আমার কাছে ইন্টারেস্টিং, কারণ হয়তো কোনো কানেকশন আছে মাছিটার সঙ্গে। আমার মনে হয় মানে কি বলবো, অনেক অসাধারণ কিছু ঘটনা আমরা শুনলাম যেটা আমরা চাই যে কারোর সাথে না ঘটুক। এবং সবচেয়ে এমন কিছু ঘটনা শুনেছি যেটা হচ্ছে আমরা ওইভাবে কখনো চিন্তা করিনি। যেমন বিশেষ করে মামার কাছ থেকে কুকুর শোকার যেই ঘটনাটা ছিল, হয়তো আমরা কখনো এটা নোটিসও ভাবে মানে আমলে নেইনি। বাট এখন তো আমার মনে হচ্ছে কেউ যদি শুনে থাকি, ইউজুয়ালি কুকুর যদি এমনিতেও আসে সেক্ষেত্রে কিছু, এক্ষেত্রে আমার মনে বলে রাখা হলো যে কুকুরের কিন্তু এমনি যে কোনো কুকুরের একটা স্বভাব আছে, তারা কিন্তু একদম মানুষের গায়ের কাছে শুকে। এবং কুকুরের ঘ্রাণ শক্তির জন্য কুকুর খুব বেশি বিভিন্ন জায়গায় ব্যবহার করা হচ্ছে, সেটা আপনি জানেন। এখন মামার ক্ষেত্রে যে ঘটনাটা, সেটা কাকতালীয় হতে পারে, কিংবা সেই আপা যে দেখেছিলেন সে হয়তো ডিফারেন্ট টাইপের শুকছে, ডিফারেন্ট স্টাইলে শুকছে, এই ধরনের কোনো আভাস পেয়েছিলেন। সো আপনারা নিজেদের সাথে হঠাৎ করে মিলাবেন না। কুকুর কাছাকাছি ঘেঁষলেই কিন্তু আবার একটু এই ধরনের চিন্তা পাবেন। সো দুজনের কাছ থেকে অনেক ধন্যবাদ মামা ভাইগনা দুজনকেই। যে ধন্যবাদ আপনাদেরকে। থ্যাংক ইউ ভেরি মাচ, অ্যান্ড থ্যাংক ইউ ফাহিম, অ্যান্ড বি কেয়ারফুল। থ্যাংক ইউ।
ওকে দোস্ত, তাহলে এখন কি করবি? এখন আরো গল্প শুনবি? গল্প তো অবশ্যই শুনতে হবে, তবে তার আগে মনে হয় শীতের প্রোটেকশনটা আর একটু ভালো করে নেওয়া দরকার। চা শীত পড়ছে ইদানিং। আই প্রমিস ইউ, আমি এখন যে গল্পটা আমরা শুনবো সেই গল্পটা একটু ছোঁয়া আমি আগে শুনেছিলাম। তো অ্যাকর্ডিং টু দ্যাট, অ্যাজ মাচ অ্যাজ আই নো, ইউ উইল নট ফিল এনিথিং লাইক কোল্ড। তোর পুরো শরীর গরম হয়ে যাবে। ওকে, তাহলে তো আপাতত আর শীতের প্রোটেকশন আর দরকার নেই। তাহলে চল শুনে ফেলি। এত শীত করছে, আমি এটা শুনতে যাচ্ছি। একটু পরিচয়টা নিয়ে নিই। সামু ভাই, এতটুকুই তো আমরা জানি, আর কিছু যদি আপনার সম্বন্ধে একটু ছোটখাটো করে বলার থাকে। আমি আসলে একটা জব করছি। আচ্ছা, আর বাসা তো মামুর। আচ্ছা আচ্ছা। আর আপনার দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি চিটাং। চিটাং। আচ্ছা, যেই ঘটনাটা আপনি আমাদেরকে বলবেন বা যে ঘটনাগুলো আমাদেরকে বলবেন সেগুলো ঘটেছে কোথায়? মোহাম্মদপুর। মোহাম্মদপুরেই। তো সুমন, দেখতেই পাচ্ছিস ব্যাপারটা, যে আমরা খুব ইন্টারেস্ট নিয়ে যে জিনিসগুলো খুঁজে বেড়াই তার মধ্যে একটা হচ্ছে শহুরে এলাকার ভিতরে এমন কোন ঘটনা ঘটা যেটা কিনা শহরের মানুষ আসলে বিশ্বাসই করতে চায় না। আমাদের ইন্টারেস্ট বললে আবার অনেকে চটে যাবে যারা গ্রামে আছে, যে আমাদের ইন্টারেস্টটা শুধু শহরের এলাকার দিকেই। কিন্তু আমরা ইদানিং ডরে যারা SMS পাঠাচ্ছেন কিংবা ফেসবুকে কমেন্টস করছেন, বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি একটু শহুরে এলাকার কাহিনী আপনারা শুনতে চেয়েছেন। তো দ্যাটস ওয়াই এমন একজনকে আমরা হাজির করার চেষ্টা করেছি আর কি আপনাদেরকে। তো সামু ভাই, চলেন তাহলে শুরু করি। কোথা থেকে ঘটনাটা শুরু হয় আমাদেরকে একটু। আচ্ছা, এটা হচ্ছে আপনার তাজমহল রোড থেকে শুরু হয়। কোথা থেকে? তাজমহল রোড। তাজমহল রোড। ওকে। ওখানে এটা 1995 সালে। ওকে, ঠিক আছে। আমার নানু ওখানে মারা যায়। তো হঠাৎ একদিন রাত্রেবেলা তো বাসায় কারেন্ট নেই। আচ্ছা। তখন 8টা সাড়ে 8টা বাজে। তো 9টা 9:30 দিকে মানে কারেন্ট আসে। তো আমার ছোট ভাই আছে, ও কোনায় বারান্দার দিকে যায়। আচ্ছা, ঠিক। তো যাওয়াতে তো আমি আবার ওর পিছিয়ে পিছিয়ে যাই। তো ওখানে যাওয়ার সাথে সাথে দেখি কি মানে একজন মহিলা মানে আমার ছোট ভাইকে মানে ধরে রাখছে। আচ্ছা, বারান্দার মধ্যে? হ্যাঁ, বারান্দার ভিতরে হোয়াইট কালারের মানে ইয়ে পড়া ছিল। তো ধরে রাখছে। তো আমি ওকে মানে ধরার জন্য মানে অনেক চেষ্টা করছি, আমি পারতেছি না মানে ওই জায়গাটায়। মানে বুঝলাম না কথাটা, আপনি কাকে ধরার চেষ্টা মানে করছেন? আমার ছোট ভাইকে। আচ্ছা। তো আমি অনেক চেষ্টা করি, কারণ আমিও তখন অনেক ছোট। তো আমি পারি না, মানে আমি অনেক চেষ্টা করি। মহিলাটা দেখতে কেমন ছিল? মহিলাটা দেখতে মানে চেহারা তো বুঝিনি, মানে আমি খালি দেখলাম মানে সাদা একটা মানে কি জানি আমার সামনে দাঁড়া আছে, অবয়বের মতো আপনি দেখলেন। তো ওই সময় আমার ছোট ভাইকে মানে মানে ছাড়ার জন্য আমি অনেক চেষ্টা করি, কিন্তু আমি পারি না। তো এক সময় আমি মানে মানে অনেক আমি চিল্লাই আম্মু বলে। তো ওই সময় আম্মু বলছিল, তো আম্মু আবার মানে আসে আমার সামনে। তো আম্মু আমাকে অনেক জিজ্ঞেস করে, কিন্তু আমি আম্মুকে মানে ওই সময় মানে আমি কিছু বলতেই না, মানে আমি 2-1 মিনিট মতো মানে অনেক চুপ। তো আম্মু আমাকে একটা চটকানা মারে ওই সময়। তো আমি আম্মু বলছি, আম্মু ওই যে আমার ভাই। ঠিক আছে। তো আম্মু যে কি হয়েছে ওখানে? তাই আমি বললাম, আম্মু তুমি তাতে যাও, ওখানে গিয়ে দেখো। তো আমার ছোট ভাই কন্যা বারান্দার দিকে ও চুপচাপ দাঁড়া রয়েছে। ঠিক আছে। আম্মু গিয়ে দেখে। তো আমি আবার আম্মুর সাথে গেলাম, কই আমি আম্মু এই যে এই জায়গা। তো আমার ছোট ভাই তখন কোন কথা বলতে পারে না। তখন আমার ছোট ভাইয়ের বয়স ছিল 1.5 বছর। আচ্ছা আচ্ছা। তো যাক আম্মু নিয়ে আসে। তা আমি তো অনেক ভয় তখন আর পেয়েছি। কিছু দেখতে পাইনি আপনার আম্মু? না, আম্মু কিছু দেখতে পারেনি, কিন্তু আম্মু বুঝতে পারে আচ্ছা যে এখানে কিছু একটা মানে মানে হয়েছে। মানে এটা কিভাবে বুঝতে পারে যে এখানে মানে কিছু একটা আমার হয়েছে? মানে নানা মারা যাওয়ার আগে আম্মুকে বলতে যে তোমরা এই বাসায় মানে থাকো না। আচ্ছা। আম্মু বলতে যে কেন? কয় এত কিছু বল লাগবে না, তুমি এই তাদেরকে বাসায় ছেড়ে দাও। থাকবো না। হ্যাঁ। তো আম্মু বলে। আর বাসাটা ছিল মানে পুরান বাড়ি। ওকে। আচ্ছা আচ্ছা। তারপর ওদিন রাত্রেবেলা গেল। তারপর দিন সকালবেলা আমি স্কুল চলে গেলাম। সন্ধ্যার দিকে আবার সেম ঘটনা, মানে কারেন্ট চলে গেছে। তো আমি বারান্দা, ওখানে আমাদের অনেক বড় বড় রুম। তো কারেন্ট নেই, তো বারান্দায় বসে দিছি। তো এই সময় দেখি- কয়তলায় ছিল? ওটা 5 তলায়। 5 তলায়। ওকে। তো ওই সময় মানে দোলনা ছিল আমাদের। তো আমি দোলনায় বসে বসে আমি দুলতেছি সুন্দর মতো। তো আমার ছোট ভাই আমার সাথে হঠাৎ মানে আমি ওখান দিয়ে পড়ে যাই। দোলনা থেকে? হ্যাঁ, দোলনা দিয়ে পড়ে যাই, দেখি ওই মহিলাটা আমার সামনে দাঁড়িয়ে রয়েছে। তো সামনে? হ্যাঁ, একদম সামনে। তো ওই সময় দেখার পর মানে আমি মানে কোনো কিছু বলতে না, আমি ওখানে মানে আমি দেখতেছি যে আমার সামনে দাঁড় রয়েছে। তো আমি মানে ওই সময় অনেক চেষ্টা করি মানে আম্মুকে ডাকার জন্য, বাট আমি ডাকতে পারি না, মানে অনেকক্ষণ ধরে। মানে গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না? তো ওই সময় মানে এমন একটা শব্দ বেরে মানে আমার মুখ দিয়ে, মানে আমি বহুত চেষ্টা করি, তো আমি পারি না। তো এমন একটা শব্দ বের, তো আমার বাসার সবাই মানে আমার ছোট বাবা আমার সাথে থাকতো, তো ওনারা সবাই চলে আসে। আচ্ছা। তো ওনারা আসে, কি হয়েছে? তাই আমি বললাম, আম্মু ওই যে ওই মহিলাটা। আম্মু বল যে কোন মহিলা? আমি আম্মু এখানে একজন মহিলা আছে। কয় না, এখানে কেউ নেই। তা আম্মুকে বলার পর আম্মু বিশ্বাস করে না। তা আব্বু রাত্রেবেলা বাসায় আসে। তা আব্বুকে বললাম, আব্বু এরকম ঘটনা, আব্বু আমার খুব ভয় লাগে। আচ্ছা, মহিলাটা যে ওখানে আপনি বললেন বেশ অনেকক্ষণ দাঁড়িয়েছিল আপনার সামনে, আপনাকে কি কোনো কিছু করার চেষ্টা করেছে বা কিছু? মানে মানে আমি কিছু মানে ওনাকে দেখে আমি কিছু করতে পারছি মানে আমি চিল্লাবো যে মানে আমি মানে ওই মহিলাটা আপনাকে কোনো কিছু করার চেষ্টা করেছে? না, আমাকে না, আমার ছোট ভাইকে।
সে কি তখনও আপনার ছোট ভাইকে আমার নেওয়ার ছোট চেষ্টা ভাইকে, করছিল? হ্যাঁ। আপনার ছোট ভাই তখনও ছিল হ্যাঁ, আপনার তখন সাথে? আমার সাথে। Okay. ঠিক আছে, তো তারপর ওদিন গেল, তো শনিবার দিন রাত্রে, ওদিন অমাবস্যা রাত ছিল, তো রাত্রে ঠিক 12:03 বা 4 দিকে, তো আমার বড় ভাই আছে, তো আমরা টিভি দেখতেছি। আচ্ছা, তো হঠাৎ দেখি মানে মানে আমার খাটের উপর থেকে মানে একটা হাত গেছে, আর ওই হাতটা গিয়ে আমার বড় ভাই গলা মানে চিপ ধরছে। শুধু একটা হাত? হ্যাঁ, শুধু একটা হাত। আর এটা স্পষ্ট মানে আমি আমার বড় ভাই মানে আমরা দেখতেছি জিনিসটা, ঠিক আছে। তো বলার পর মানে টিভি দেখতেছি, তো আমি তো অনেক চিৎকার, আমার ভাইয়াও চিৎকার, মানে তো আব্বু আম্মুরা সবাই এসে কে কিছে, তো ভাইয়া বলছে এরকম একজনের হাত আমার গলা চিপ ধরছে, তো ভাইয়ের গলা দাগ পড়ে যায় সাথে সাথে ওই সময়। দাগ ছিল তখন? হ্যাঁ, দাগ এই দাগ ছিল। আপনার আব্বু আম্মু সবাই দেখতে হ্যাঁ, তো এই সময় আমার ছোট উপর আপনার অনেক সাহস ছিল, তো উনি হঠাৎ মানে বলছে যে কোথায় কোথায়, তা আমি ফুপু ওই কোনায় কোনায়, তো ফুপু ওই কোনা বানা দিয়ে গেল, তো কিছু হয়নি। তো আমি খালি দেখলাম যে এক মহিলাটা মানে মানে জাস্ট একটা বাতাসের মতো ফুপুর সাথে খালি একটা বাড়ি খেলো। কিসের সাথে? মানে আমার ফুপুর সাথে। ফুপুর সাথে। ওকে। ফুপুর সাথে বাড়ি খাওয়ার সাথে ফুপু অজ্ঞান হয়ে যায় ওই জায়গায়। তো অজ্ঞান হয়ে যাওয়ার পর তো ওনার সেন্স আসে অনেকক্ষণ পর, তো ওই সময় আর আমার চিলাচিল চোটে মানে এলাকার মানুষজন সবাই চলে আসে। আর এটা পুরো বাসাতে শুধু আপনিই দেখতে পাচ্ছেন? হ্যাঁ, মানে ওই মহিলাটার সাথে যে আপনার ফুপু যে বাড়িটা খেয়েছে, হ্যাঁ। এটা আপনি ছাড়া আর কেউ দেখেন না ওই সময়। তো ফুপু অজ্ঞান হয়ে যায়, পরে এলাকার মানুষজন সবাই আসে, তো আসলে ফুপু যখন মানে মানে যখন জ্ঞান ফেরে তখন বলছে যে আমাকে ছেড়ে দে, তো ওই ছেড়ে দে বলে তো আমাদের রুমে মানে একটা মানে জানলা ছিল, ওই জানলার মধ্যে লাথি মারে, জানলা গ্রিল ভেঙে পড়ে যায় সাথে সাথে, 4 তলা থেকে নিচে পড়ে যায়। ক্যান ইউ বিলিভ দ্যাট? 4 তলা থেকে মানে জানলার গ্রিল জানালা কোনো কারণে ভাঙা ছিল? জানালা এই ধরনের কোনো কিছু কারণ ছিল না। তো ওই সময় যখন পড়ে যায় তখন এলাকার মানুষজন আসে, তারপর মসজিদে ইমাম সাহেব আসে, আসার পর মানে ওনারা অনেক মানে চেষ্টা করে, তো বললো যে ওই যে আপনার মানে আমার মতো ক্যাম্পের ওখানে একজন মুরব্বী থাকে, তো বলছে ওনাকে নিয়ে আসেন, উনি হয়তো বা ঠিক করতে পারবে। আচ্ছা আচ্ছা। তো উনি যখন আসে, তো উনি এসে বলে যে এই বাড়িতে একটা মেয়ে আত্মহত্যা করে। আত্মহত্যা করে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, এটা আমরা জানতাম না। তো ওই মেয়েটা আত্মহত্যা করে, তো আত্মহত্যা করার সাথে সাথে আর ওই বাড়িতে নাকি অনেক মানে আগের থেকেই মানে অনেক কিছু আছে ওখানে, মানে মুরব্বীটা বলে। তো বললো যে উনাকে তো আর এইভাবে তো আর ঠিক করে যাবে না, একটু সময় লাগবে। আচ্ছা, ঠিক আছে, আর আমি একা পারবো না। তো উনি আবার হিন্দু একজনের নাম দিল লালবাগে, তো আব্বু আবার ওখানে গেল, আবার ওনাকে নিয়ে আসলো। ততক্ষণ ফুপু কিন্তু ঠিক হয়নি। ওনার অবস্থানটা কি তখন? মানে ওনার অবস্থান মানে ওনার চেহারা দিয়ে তখন তাকানো যেত না। কি করছিল উনি? মানে মানে ওনাকে মানে ওনার হাতটা মানে 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 আমার ভাইয়া আমার আব্বু মানে সবাই ধরে রাখতো, মানে ছাড়া যাবে না। ঠিক আছে, এলাকায় বড় ভাই ছিল। ভাঙচুর ধরনের কিছু? হ্যাঁ, ভাঙচুর মানে আমার ছোট ভাইকে নিয়ে যাবে ওর এক কথায়। ওকে, আচ্ছা আচ্ছা। আপনার ছোট ভাই ইন্টারেস্ট এখন আপনার ফুপুতে এসে দেখা গেছে? ফুপুতে এসে দেখা গেছে। তো আম্মুরে বলছে কয় তোর ছেলেকে দে, আমি নিয়ে যাবো। তা আম্মু বলতে আমি তো দিব না, কয় না তোর ছেলেকে আমি নিয়েই যাবো। ফুপু খালি একটা কথাই বলে যে তোর ছেলেকে আমি নিয়ে যাবো। তারপর আম্মু বলতে না আমি তো দিব না। তো এরপর মানে ওনারা যখন সবাই আসে, তো ওনারা মানে তাবিজ দেয়, দেখে যে চলে গেছে। তো এক মুরব্বী বলে যে এটা তো সহজে যাবে না, একটু সময় লাগবে। ঠিক আছে, আর ফুপুকে বলছে যে মানে কোনো মানুষ মারা গেলে যাতে মানে কোথাও না দেয়, তাহলে তাবিজটা নষ্ট হয়ে যাবে। আচ্ছা, মানে কোনো মানুষ মারা গেলে তার আশেপাশে ওনাকে যেতে নিষেধ করা হয়েছে? নিষেধ মানে করা। তাবিজের তাহলে উপকারিতাটা কার্যকারিতাটা নষ্ট হয়ে যাবে। তার 2-3 দিন মানে ঠিক ছিল। 4 দিনের মাথায় রান্নাঘরে ফুপু চিংড়ি মাছ, গরুর মাংস কাঁচা আচ্ছা খাওয়া শুরু করছে। তো এটা দেখে মানে আমার বড় আপু আম্মুকে ডাক দিচ্ছে, কয় দেখো ফুপু মানে কি করে। আম্মু দেখে তো কয় না, ও তো এখন ঠিক হয়নি। তা আম্মু আবার রাত্রেবেলা আব্বুরে বললো, বলার পর আর ফুপুর একটা অভ্যাস ছিল যেটা মানে মানে ওটা হওয়ার পর মানে উনি সোজা বুকের উপরে হাত দিয়ে ঘুমাবে। আচ্ছা, একেবারে মানে ঠিক যেভাবে কাফনের মানুষ মারা গেলে। আর মানে উনি হঠাৎ চোখ খুলে মানে হঠাৎ এক ধ্যানে থাকবে রাত্রেবেলায়, কোনো কথা নেই কারোর সাথে, জাস্ট এক দৃষ্টিতে উপরের দিকে তাকিয়ে আছে। আর উনি রাত্রে 12টার পর গোসল করতে যায়। ওই তাবিজ দেওয়ার পরেও? তাবিজ দেওয়ার পরও। তো মানে আমার দাদু তখন বেঁচে ছিল, তো দাদু আসলো, দাদু অনেক কিছু ইয়ে করলো। তো দাদু বলতে ঠিক আছে, ও আমার সাথে থাকবে। তো দাদুর সাথে থাকতো। হঠাৎ 2-3 দিন পর উনি মানে মানে গোসল করতে যায়। তো তাবিজটা আমার খাটের মধ্যে পড়া। ওইরকম রাত্রে 12টার পরে? হ্যাঁ,
মানে ওনার তাবিজটা মানে আমার আব্বু আম্মু কেউ বাসায় নেই, ছোট ভাই আমি আর আমার বড় আপু। আচ্ছা। ওই সময় মানে আমরা ওখানে তো হঠাৎ উনি দেখি মানে যখন ওয়াশরুমে গেটটা খুলে দেখি ওনারাতে মানে একটা মাংস উনি খাচ্ছে আর হাসতেছে, এখন কি করবি? মানে গরুর মাংস। ঠিক আছে, তখন বলছে মানে আমার আপুকে বলছে এখন কি করবি? তো আপু বলে যে আমি কি করবো মানে, আমি তো এখন তোর ভাইকে নিয়ে যাবো। তখন কি আপনাদের বাসায় কেউ নেই? কেউ নেই, আমি আর আমার আপু আর আমার ছোট ভাইটা। তো ওই সময় আপু একটা চিৎকার মানে আপু খালি বলতে সাহেবকে নিয়ে নিচে জায়গা। আচ্ছা, ঠিক আছে, এর ভিতরে বলছে তা আমি আবার ছোট ভাইকে নিয়ে নিচের দিকে নামতে নামতে আপু আবার ধরতে পেরেছে, এতক্ষণ ফুপু আবার বডি নিয়ে চলে আসছে, তা নিয়ে আসছে রান্নাঘর থেকে। মানে ভয়। আরো একবার বিরতির সময় হয়ে গেল। ছোট্ট একটা বিরতি নিতে চাই, মাত্র 4 মিনিটের। এরকম ঠান্ডা শীতের রাতে যারা আমাদেরকে দর শুনছেন আজকে, বিশেষ করে অনেকেই কাঁথা মুড়ি দিয়ে, অনেকেই গরম কাপড় গায়ে দিয়ে গ্রামের একেবারে নির্জন জায়গায় বসে হয়তোবা শুনছেন, তাদেরকে বলছি ডর একটি শক্তিশালী টিমের দ্বারা নিয়ন্ত্রণ করা হয়। আপনারা কখনো এই অনুষ্ঠানটির দ্বারা উৎসাহিত হয়ে আপনার নিজ এলাকায় কিংবা অন্য কোথাও কোনো হন্টেড প্লেসে বন্ধুদেরকে সাথে নিয়ে এরকম কোনো এক্সপেরিমেন্ট করবেন না। এতে করে যে কোনো ধরনের বিপদ ঘটে যেতে পারে। আমরা এই অনুষ্ঠানটি আপনাদের সামনে আনি, তার পেছনে থাকে বিশাল একটি টিম। অর্থাৎ আমরা যেখানে বসে এই ঘটনাগুলো ধারণ করি সেখানে হরহামেশাই আমরা বিভিন্ন রকমের ঘটনার মুখোমুখি হই, সেগুলো আমরা আপনাদের সামনে উপস্থাপন করি না। তার পেছনে বিশেষ একটি যুক্তি রয়েছে। প্রিয় শ্রোতা, আমরা মাত্র 4 মিনিট পরে আবারও ফিরে আসব। আশা করছি আমাদের সাথেই থাকবেন। ডর। এবিসি রেডিও FM 89.2 মাঝরাতে শুনশান নীরবতায় যারা ডরকে উপভোগ করছেন তাদের জন্য আরো একবার বলে দেই ডরের রেসিপিটি। একলা ঘর, অন্ধকার, শুনশান নীরবতা, রেডিওর একেবারে চমৎকার সাউন্ড। যদি সম্ভব হয় তাহলে জানালাটা হালকা করে খোলা রাখুন এবং উপভোগ করতে থাকুন বাংলাদেশে হন্টেড প্লেস ভিত্তিক প্রথম এবং একমাত্র ভৌতিক রেডিও অনুষ্ঠান ডর। আমরা ঠিক সেই জায়গাটিতে আবারও ফিরছি যেখানে ছোট্ট একটা বিরতি নিয়েছিলাম। তার আগে বলে নেই প্রিয় শ্রোতা, ডরের পুরো ফ্লেভারটুকু পেতে হলে চলে আসুন আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/ABC Radio FM 89.2 ডর। তো ওই সময় আবার আমার ছোট চাচা আসে, ভাইয়া আসে তাড়াতাড়ি করে। আসার পর তখন দেখি যে কি হয়েছে, তখন এরকম উপরে উঠে আমরা সবাই ফুপু আবার স্বাভাবিক দিনের বেলায়। এবং বটি তার হাতে নেই? না, নেই, মানে কিছু নেই, মানে একদম স্বাভাবিক। তারপর ওনাকে মানে অনেক কিছু করা, কিন্তু উনি মানে ঠিক হয় না। তো এরপর লাস্টের দিকে উনি আবার আমার সেজু চাচার বাসায় চলে যায়। তো ওখানে গিয়ে সেম কাহিনী করে। কোথায় চলে যায়? আমার সেজু চাচার বাসায়। সেজু চাচার বাসায় চলে যায়। ওনার বাসায় যাওয়ার পর 2-1 দিন ঠিক থাকে, পরে হঠাৎ দেখা যায় মানে চোখের ইশারায় ব্যাগ উঠে যায়। মানে ব্যাগ উঠে যায়, মানে চোখের ইশারায় কোনো কিছু ধরছে না, কোনো কিছু ধরছে না, তাকিয়ে থেকে। হ্যাঁ, মানে ওই সময় যে থাকবে মানে সে ফিল করতে পারবে মানে ওই জিনিসটা কি। আপনি দেখেছেন? হ্যাঁ, আমার চাচারা সবাই দেখছে এই জিনিসটা। ঠিক আছে, তো তখন বলছে না মানে ওনাকে তো এইভাবে ঠিক করে দেন, ওনাকে ভালো একটা ট্রিটমেন্ট দিতে হবে। ঠিক আছে, এর ভিতরে আমার দাদু মারা যায় 2000 সালে, মানে মারা যায়। মানে এরকম আমার 2-3 বছর 4 বছর তো অনেক মানে সফর করতে করতে পরে আমার দাদু মারা যায়। তো দাদু মারা যাওয়ার পর মানে ফুপু তো মানে ওখানে যেতে পারে, দাদু মারা গেছে। তো ওই সময় ওনার তাবিজটা আবার নষ্ট হয়ে যায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওই সময় তো এই জিনিসটা তখন কারো মানে ইয়ে ছিল না, স্মরণ ছিল না, তো নষ্ট হয়ে যায়। পরে ফুপুর আবার ওরকম শুরু হয়ে যায়।
মানে আমরা ঘুমাইতে পারি না, মানে ঘুমালে একটা টেনশন কাজ করে যে এখনই মনে আসলো বা এটা হলো, মানে ফজর আজান কেন দিচ্ছে না, মানে ফজর আজান দিলে একটু শান্তি পেতাম যে না রাতটা পার হয়ে গেছে, ঠিক আছে, মানে ফজর আজান দিচ্ছে না কেন, মানে আমরা সবাই মানে খুব টেনশন থাকতাম। আর আপনার ছোট ভাইটা সে কার কাছে থাকতো? আম্মুর কাছে থাকতো, আচ্ছা, মানে আম্মুকে ছাড়তো না, সবসময় আম্মুর কাছে থাকতো। তো তারপর তো ওনাদের মানে মানে যে জিনিসগুলো ছিল, তো মানে ওই যে ওজার যে ছিল, তো উনি বললো যে একটা মেয়ের আত্মা আছে, আর ওই যে 3-4টা হয়ে যত মানে ওনাকে ধরছে, এই জন্য ওনাকে মানে ইয়ে করা যাচ্ছে না, ছাড়ানো যাচ্ছে না। তো লাস্ট পর্যন্ত জিনিসটা এরকম হলো যে উনি যতদিন বেঁচে থাকবে তাবিজগুলো খুলতে পারবে না, আর মৃত্যুর আগ পর্যন্ত মানে মানে কোনো হাসপাতালে যেতে পারবে না, মরা মানুষ দেখতে পারবে না, এটা মৃত্যুর আগ পর্যন্ত। আচ্ছা, মানে এই জিনিসটা ঠিক আর হবে না। এবং শেষ পর্যন্ত কি তাই ছিল এভাবেই? হ্যাঁ, এখন পর্যন্ত এরকমই আছে। আরেকটা ব্যাপার হচ্ছে মানে মানে ফুপু আমাকে মানে ওনাকে যখন মানে ধরার পর খালি একটা বলতে যে তোমাদের বংশে কেউ থাকবে না, আমি সবাইকে নিয়ে যাবো। আপনার ছোট ভাইয়ের প্রতি এখনো কি ওনার সেই মাঝে মাঝে যে আক্রোশ ওটা এখনো আছে? তো আমার ছোট ভাইয়ের দিকে মানে এখনো জিনিসটা মানে উনি আসলে আমার ছোট ভাই সামনে থাকে না, আর আমরা কেউ সামনে থাকি না ওনার, ওনাকে দেখলে কেমন যদি মানে একটা ভয় লাগে, মানে ভিতর থেকে ফিল করে। তার যে অমানসিক শক্তিটা ভর করে তার উপরে, মানে ওই শক্তির সামনে তো আসলে কেউ দাঁড়াতে পারবে না। আর এই শক্তিগুলো না যখন খুব আপন মানুষদের উপর যায় ভর করে না, তখন মনে কর আরো বেশি অসহায় লাগে। তখন এই সিচুয়েশনে না তুই ফেলতে পারবি না তুই সাথে রাখতে পারবি, এমন একটা সিচুয়েশন হয়ে যায়। তবে সামু ভাইয়ের গল্প শুনে আমি একটা জিনিসটা ইয়ে করলাম যে এতদিন পর্যন্ত ডরে যত স্টোরিজ শুনেছি, যত এই ধরনের পজেসিভ এর ব্যাপারগুলো শুনেছি যে পজেস করা হয়েছে, আমার মনে হয় দিস ওয়ান ইজ দ্য মোস্ট অথেন্টিক। হ্যাঁ, অথেন্টিক কোন হিসাবে বললাম যে এই যে গায়ের জোর বেড়ে যাওয়াটা, ঠিক আছে, এবং সময়ের মতন হঠাৎ করে একটা কিছু হওয়া, আবার নর্মাল পজিশনে পৌঁছে যাওয়া, বিশেষত পজিশনের ক্ষেত্রে এই জিনিসগুলো ঘটে। যখন ভর করা হয় তখন কিন্তু একটা জিনিস সারাক্ষণ ভর করে থাকে না, সে যায় আসে যায় আসে, দুর্বল মুহূর্তগুলো খুঁজে বের করার চেষ্টা করে। হ্যাঁ, তো ইট সিমস লাইক দ্যাট। তো সামু ভাই, এটাই এরকম আর কোন ঘটনা কি আপনার জীবনে আছে? হ্যাঁ, 4-5 মাস আগে মানে আগে তো আমার মেজো ভাই মানে উনি ঢাকার বাইরে থেকে আসে, তো উনার একটা ছেলে আছে। তো মানে ওই যে বলছিল যে আমাদের মানে মানে কাউকে মানে ঠিক মতন ইয়ে করতে দেবে, বংশে কাউকে থাকতে দেবে রাখবে না আর কি। হ্যাঁ, তো আমার মানে ভাই আসে, মেজো ভাই, তো সুন্দর রাত্রেবেলা আসে, ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ঘুমায়। এটা 5-6 মাস আগের ঘটনা। তো ঘুমানোর সময় মানে ও স্বপ্ন দেখতেছে ওর ছেলেকে কে নিয়ে যাচ্ছে। আচ্ছা, ঘুমের ভিতরে কে স্বপ্ন দেখছে? মানে ওর ছেলেকে, হ্যাঁ আমার মেজো ভাই স্বপ্ন দেখছে তার ছেলেকে কেউ নিয়ে যাচ্ছে, টেনে নিয়ে যাচ্ছে। তো ওই ঘুমের ভিতরে ও ওর ছেলে গলা চিপ দিতেছে নিজে, মানে ঘুমের ভিতরে। তো ভাবি এই জিনিসটা দেখে ভাবি অনেকবার ওকে ডাক দেওয়ার চেষ্টা করছে, বাট ওর তখন সেন্স নেই। তো সেন্স নেই, তো ভাবি একসময় চিৎকার মারে, এই রাত্রে 12:20 বা 12:30 বাজে। তো অনেক টায়ার্ড ছিল, ঘুমে গেছে। তো ভাবি চিৎকার করে, তো ভাবি চিৎকার করতে আমরা সবাই চলে আসি, গিয়ে আমার ভাইয়ের চেহারার দিকে আমরা তাকাইতে পারি না। আপনারা যে কি অবস্থা দেখছেন, মানে ওর চোখ গুলা পুরো লাল হয়ে রয়েছে, মানে দেখার মতন না। তার নিজের ছেলের গলা কি তখন? না, ততক্ষণ ছিল না। ওই ভাবি চিৎকার মারে তখন ও লাফ দিয়ে উঠছে, কিন্তু তার রেশটা কাটেনি আর কি। না, ততক্ষণ মানে ইয়েটা হয়নি। পরে 2-1 দিন পর এই জিনিসটা মানে আমার আব্বুর উপরে গিয়ে এফেক্ট করে। আচ্ছা, ঠিক আছে, মানে আব্বু নামাজ পড়তে পারে না, আব্বু খালি এক কথা বলে আমাকে ডিস্টার্ব করতেছে, আমি নামাজ পড়তে পারতেছি না। কিরকম ডিস্টার্ব করছে? মানে মনে হচ্ছে ওনার পাশে কেউ দাঁড়া হয়েছে বা ওনাকে ধাক্কা দিচ্ছে বা ওনার আশেপাশে থেকে কেউ যাচ্ছে, ঠিক আছে, মানে উনি নামাজ পড়তে মানে নামাজ পড়তে পারছে না, কোনো একটা কিছুর এক্সিস্টেন্স উনি টের পাচ্ছেন আর কি সারাক্ষণ। তো এরকম ডেকিং করতে করতে সেম একই ঘটনা, মানে আমরা রাত্রেবেলা ঘুমাতে পারি না। আচ্ছা, কি করবো এখানে আব্বুর এই অবস্থা। মেজো ভাই কি তখন আবার নর্মাল? হ্যাঁ, মেজো ভাই নর্মাল দিকে চলে আসছে, মেজো ভাই তখন নর্মাল, ঠিক আছে, কিন্তু ওই জিনিসটা আব্বুর উপরে গিয়ে মানে এফেক্ট করছে একটা। কারণ কি মানে ওকে যখন মানে ডাকা তখন আব্বু সবার আগে যায় যে ওকে ধরে বরাবর রাত্রেবেলা, তো এই জিনিসটা আব্বুর উপরে এফেক্ট করে। মানে there was a transfer, খুব লিমিটেড একটা সময়ের মধ্যে। করেছিস উনার যে ফুপুর ক্ষেত্রে যে ঘটনাটা ঘটেছে, যে উনিও প্রথম এগিয়ে গিয়েছিল, ওই ছায়াটা আপনি দেখছেন যে ঢুকে গেছে এখান, তখন আপনার ভাই, তারপর আপনার ভাইয়ের ক্ষেত্রে আপনার বাবা এগিয়ে গেছে, এখানে আবার ট্রান্সফারিং ফ্রম ওয়ান বডি টু অ্যানাদার। সে জাস্ট বডিগুলোকে ইউজ করতেছে ভেহিকল হিসেবে। ওকে, তারপর ওখানে একজন হুজুর আছেন, তো ওনার কাছে নিয়ে যাই। তো উনি বলে যে আপনি যখন মানে ওখানে যখন গিয়েছেন আপনার ছেলেকে ধরতে, তো ওই জিনিসটাই আপনার ছেলেটা আপনাকে এফেক্ট করে। আচ্ছা, ঠিক আছে। আর ওই বাসায় মানে রাত্রেবেলা ঘুমানো গেলে মানে দেখা যায় মানে
আমার পিছে যে মানে পিছে একটা ছাদ আছে বিল্ডিং এ, তো ওখানে মানে একটা নুপুর একটা আওয়াজ পাওয়া যায়, শব্দ পাওয়া যায়। সেই এখনো? হ্যাঁ এখনো। এটা তো ওই বাসাটা না, এখন আমরা রিসেন্ট যেখানে আছি। আচ্ছা ঠিক আছে, তো ওখানে রাত্রেবেলাতে প্রায় সময় মানে রাত্রে 2টা-3টা বাজে নুপুরের শব্দ পাওয়া যায়। তো জিনিসটা আমরা মানে এত ইয়া করতাম না, যে পাওয়া যায়, ভাবিও পাইছে, আমিও পেতাম, তারপরে আমার বড় ভাই পাইতো। ঠিক আছে, তা আমরা জিনিসটা হতেই পারে রাত্রেবেলা, কিন্তু এত রাত্রেবেলা তো হওয়ার কথা না। এই জিনিসটা তখন মুরব্বীটা বলে যে আপনাদের মানে ওই জিনিসগুলো মিলে আপনাদের এখানে আবার এফেক্ট করতেছে। তার মানে আপনার ফুপুর উপরে যেটা ছিল সেটাই কোনো একভাবে আপনার মেজো ভাইয়ের মধ্যে আসে এবং সেটাই আপনার বাবাকে ডিস্টার্ব করছে এবং সেটার কারণেই ওই নুপুরের শব্দটা আপনারা পাচ্ছেন। মানে ওই জিনিসটাই তো ওটা মানে মানুষগুলোই টার্গেট হয়ে গেছে, যেটা সে বলেছিল যে পরিবারের সবাই, মানে সে বলছে যে আমাদের বংশ রাখবে না। আচ্ছা, তো এর ভিতরে আমার বড় মারা যায়, আমার একটা কাজিন ছিল, আমার চাচতো বোন, সে হঠাৎ মারা যায়। কিভাবে? মানে কত বছর বয়স? মানে ওর বয়স হবে 21। ঠিক আছে, হঠাৎ মানে হঠাৎ কোনো অসুখ, স্ট্রোক না, কিছু না, মেডিকেলে একটা ট্রিটমেন্ট করা হয়েছে, মানে কোন রোগ নেই কিছু, নর্মালি 1 মাসের ভিতরে মানে অস্ত হয়ে যায়, সে বিছনায় পড়ে এর ভিতরে। ওকে, তো সেটার মানে এখন আমি এই ফ্যামিলির ইয়েটা চিন্তা করছি, এনভায়রনমেন্ট, টেনশনটা চিন্তা করছে প্রতিনিয়ত, প্রতিদিন 24 আওয়ার্স, মানে একটা উৎকণ্ঠার মধ্যে সময় কাটতেছে এবং ভীতিকর একটা পরিবেশের মধ্যে সময় কাটতেছে, যেটা তোর নিস্তার নাই। তুই বাইরে যদি এই ধরনের ঝামেলা থাকে, ওকে আমি চলে যেতে পারবো, বাসায় গেলে তো আমি মুক্ত। তোর বাসায় যদি এই ঘটনা থাকে, তুই তো ঘুরে ফিরে যেখানেই যাস না কেন, ঘুরে ফিরে তো এখানেই আসতে হবে। মাই গড, পজিশন এভাবে এত মানে ট্রান্সফারেবল অবস্থানে আগে কখনো শুনিনি। তো এটা নিয়ে এরকম আপনারা কখনো কোন রকম ইনভেস্টিগেশন করার চেষ্টা করেনি, কেন এটা হচ্ছে, কি জন্য? অনেক চেষ্টা করা হয়েছে, কারণ কি আমাদের এখানে মানে বড় হুজুর, তারপরে আরো যিনারা ছিলেন, তো ওনারাই আমাদের বলছে যে আপনাদের এইভাবেই মানে সফর করতে হবে, এইটা সাফার করতেই হবে আপনাদের সবসময়, প্রতিকার নেই। না। আপনার ফুপু এখন কোথায় থাকেন? উনি এখন আমার বড় ফুপুর আসে, মানে ওনাদের সাথে থাকে। এবং উনি কি স্টিল এখনো সেই অ্যাবনর্মালিটিটা ওনার মধ্যে দেখা যায়? উনি নর্মাল থাকে, যেরকম ওই যে ওনার মানে ওই রাত্রে 12:30 পর গোসল করতে যায়, ওই অভ্যাসগুলো এখনো আছে, মানে একদম সোজা হয়ে শুয়ে থাকে, বুকে হাত দিয়ে, মানে এই জিনিসগুলো এখন আছে। উনি কাত হয়ে শুবেন না, সোজা হয়ে শুয়ে থাকবে, আপনি যত বলবেন সে কাত হবে না। মানে আপনি ঘুমে যখন ওনাকে যখন ডাক দিবেন, যখন চোখটা খুলবে, ওনার চোখটা মানে আপনি চোখের দিকে তাকালে আপনি বুঝতে পারবেন যে মানে জিনিসটা কি দেখতেছি আমি। আপনার এই ফুপুর পরিবর্তনগুলো তো হচ্ছে ওই দিন, যেই দিন থেকে আপনি দেখলেন ছায়াটা ঢুকলো, এরপর থেকে এই ধরনের পরিবর্তন। আচ্ছা, এই সময়ের মধ্যে এতদিনে আপনি কি ওই জিনিসটাকে আর দেখেছেন? আপনি 2বার দেখেছেন? হ্যাঁ, 2বার দেখেছি। এরপরে আর কখনো দেখেছেন? এরপরে কোন সময় দেখিনি, বাট মানে স্বপ্নের ভিতরে এই জিনিসটা আমার থাকে, স্বপ্নের ভিতরে আমার 2 মাস 3 মাস পর মানে স্বপ্নের ভিতরে আমার আসে। আপনাকে কি কোনো কিছু বলার চেষ্টা করে? না, মানে জিনিসটা কিছু কি বাস্তবে হয় না, বাস্তবে মানে ওরকম ভাবে হয় না, তবে দেখা যায় মানে আমি স্বপ্নে যা দেখি, দেখা যায় কদিন পর আমার ফ্যামিলিতে কোনো না কোনো একটা ঘটনা ঘটে। আমি সকালবেলা আম্মুকে বলি, আম্মু আমি ওই বাড়িতে এই স্বপ্নটা আমি আবার দেখলাম, কিন্তু আমি অন্যভাবে দেখলাম যে এরকম এরকম মানে। আর ওই বাসায় একটা মানে মজার ব্যাপার হচ্ছে, ওয়াশরুমে কখনো লাইট জ্বলতো না। কেন? এটা আমরা কখনো জানতাম না। এমনও হতে পারে কোনো ইলেকট্রিক, না কোনো প্রবলেম না, কোনো প্রবলেম, শুধু ওই ওয়াশরুমটাই। মানে আমি এখন যদি লাইট লাগাই, আধা ঘন্টা পর ফিউজ হয়ে যায়। আচ্ছা, লাইটটা জ্বলে তারপর কিছু সময়, মানে সন্ধ্যার পর থাকে না। এটা তো এমনও হতে পারে ওই লাইনটাতে ভোল্টেজের পরিমাণটা খুব বেশি আছে, বা অন্য কিছু শর্ট সার্কিট থেকে। না না, এরকম কোনো প্রবলেম নেই। আপনারা টেস্ট করেছেন? হ্যাঁ, কারণ সারাদিন জ্বলে, সন্ধ্যা কেন মানে একটা তো মানে ব্যাপার থাকে, দুপুরে মানে সকালে যেকোনো একটা টাইম তো থাকে, কিন্তু সন্ধ্যার পর জ্বলে না, ওদিকে লাইট কাটা। আচ্ছা, একটু আগে উনি যেটা স্বপ্নের কথা বলছিল, যে উনি স্বপ্ন যেটা দেখতে পায়, যে দেখা গেছে কিছুদিন পরে এরকমই কিছু একটা হয়ে যায়, তো আমার মনে হয় এই ঘটনা, এই ধরনের কিছু অনেকের মধ্যেই কম বেশি হতে পারে। লাইক আমি আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে আমি যেটা বলি, যে আমি যদি কখনো মানে স্বপ্নে খুব ভয়ঙ্কর কোনো কিছু দেখি, আমি গত 5-6 বছর যাবৎ সেটা আমি দেখে যাচ্ছি, যে এর কিছুদিন পরেই হয় আমার ফ্যামিলি কিংবা আমার আশেপাশে কিংবা আমার ক্লোজ কোনো সার্কেলের মধ্যে কিছু না কিছু একটা ঝামেলা হচ্ছে, কিছু না কিছু একটা পরিবর্তন হচ্ছে। এবং স্বপ্নগুলো যখন দেখি, বিলিভ মি, খুবই ভয়ঙ্কর ধরনের স্বপ্ন আমি দেখি। এমন স্বপ্ন দেখে অনেক সময় উঠে বসে থাকতে হয়। আমি বুঝতে পারি, আমি টের পাই, যখন আমি এই ধরনের স্বপ্নগুলো দেখা শুরু করি, মনে কর 3-4 দিন দেখছি, তখন জাস্ট আমার কাউন্টডাউন শুরু হয়ে যায়, হয়তো বা কিছু একটা ঘুরতে যাচ্ছে। জাস্ট আমার একজন খুব কাছের একজন মানুষ মারা গিয়েছিল, তার মারা যাওয়ার প্রায় 1-1.5 মাস আগে থেকে আমি বিভিন্ন ধরনের অদ্ভুত স্বপ্ন আমি দেখেছি। তাকে নিয়ে কি কখনো সে ছিল, কখনো সে ছিল না, কিন্তু আমার মনে হচ্ছিল, আমার ভেতর থেকে ফিল হচ্ছিল কিছু একটা ঘটবে।
হয় আমার সাথে ঘটবে কিংবা আমার সারাউন্ডিং এ ঘটবে, কিন্তু আমি গত 5-6 বছর যাবত দেখছি যে আমার সারাউন্ডিং এ ঘটছে ঘটনাটা। স্বপ্নে অনেক ধরনের ইন্ডিকেশন আসে, ব্রেনের অনেক রকম খেলায় অনেক রকম স্বপ্ন দেখায়, বাট কিছু কিছু স্বপ্ন থাকে আবার ডিরেক্ট নোটিফিকেশন যে সামথিং ইজ গোয়িং টু হ্যাপেন, যেমনটা সুবর্ণের ক্ষেত্রে ঘটছে, ইভেন সামু ভাইয়ের ক্ষেত্রেও কিছুটা ঘটেছে। সামু ভাইয়ের স্বপ্নগুলো থেকে এই ধরনের ডিরেক্ট কোনো ইন্ডিকেশন ছিল কখনো যে কিছু হতে পারে? না, মানে স্বপ্নগুলো আমি যখন দেখি প্রায় সময় দেখা যায় শনিবারের দিন আমার মানে ওই স্বপ্নগুলো আমি দেখি আর কি। আচ্ছা, শনিবারের দিনই তো বোধহয় একটা ঘটনা আপনার লাইফে ঘটেছিল। হ্যাঁ, শনিবারের দিনই। মানে যখন দোলনা থেকে পড়ে গিয়েছিলেন কি শনিবারে? না, শনিবার দিন থেকে আমার ঘটনা শুরু হয়। আচ্ছা, ওকে। তো ঘুরে ফিরে সেই শনিবার দিনই আপনার মূলত দেখা যাচ্ছে যে আপনি স্বপ্নগুলো দেখলে ওই শনিবারেই দেখছেন। তো জিনিসগুলো ওখান থেকে শুরু হয়। আর আপনার ভাই যে সাইফ যার কথা বললেন, সে কি এখন কমপ্লিটলি ওকে? তার উপরে কোন রকম কোনো এফেক্ট হয় না? ওর উপরে কোনো এফেক্ট হয়নি। ওকে। আর এবং এই পুরো আপনাদের ফ্যামিলির মধ্যে আপনিই দেখতে পেয়েছেন ছায়া আকারে, আপনি যেটা বললেন যে আমি যেটা দেখলাম যে যাদের উপরে পজিশন হয়েছে তাদের কথা যদি বাদ দিই তাহলে কিন্তু সামু ভাই ছাড়া আর কেউ এত ক্লিয়ারলি দেখতে পায়নি। রাইট। সো এটা দুইভাবে ধরা যায়। একটা হচ্ছে কোনো এক কারণে উনি দেখতে পাচ্ছে, তার ব্রেনের মিডিয়ামটা ওই দিক থেকে ভালো বা ওই দিক থেকে টাচ করেছে সে। আরেকটা জিনিস যেটা হতে পারে সেটা হচ্ছে ওই জিনিসটা, ওটাকে আমি জিন বলবো নাকি আত্মা বলবো আমি জানি না, বাট সেই জিনিসটা কোনো এক কারণে আপনার সামনে নিজেকে শো করে। সেটা কেন? অন্য কেউ যেহেতু ওই ছায়াটা দেখতে পায়নি যেটা আপনার বুকুর ভিতরে চলে যায়, সেই ছায়াটা অন্য কেউ যেহেতু দেখতে পায়নি, উনি কেন দেখতে পাবে? এটাই হচ্ছে প্রশ্ন। তার মানে কি এই নয় যে সেই ছায়াটা চাচ্ছে যে আমাকে দেখুক? অবশ্যই ছায়াটা চাচ্ছে সে দেখুক, তাই না? কারণ তার নিশ্চয়ই এমন কিছু দেখার ইচ্ছা নেই, আছে কি? না, আমার এরকম আমার মনে হয় না সুস্থ কারোর এই ধরনের কিছু দেখার ইচ্ছা থাকবে। আর কোন ধরনের কোনো কিছু কি সামু ভাই আপনার লাইফে ঘটেছে বা আপনি জানেন? না, এখন এই জিনিসটা তো আমাদের এখনো আপনারা স্টিল এটার মধ্যে আছেন আর কি, এক একটা আতঙ্কের মধ্যে একটা দিন পার করছেন। কখন কি হয় আসলে পুরাটাই তো ঘটনা, প্রত্যেকটা দিনই ঘটনা। এক্স্যাক্টলি, প্রত্যেকটা দিনই ঘটনার ভিতরে যাচ্ছে। এবং আমি জাস্ট চিন্তা করছিলাম যে এই ধরনের একটা ঘটনা হঠাৎ একবার ঘটলে কত সিরিয়াস প্যাটার্ন থাকে, অথচ আমি জাস্ট চিন্তা করছি যে সামু ভাই কত ইজিলি বলে গেল ব্যাপারগুলো, এখনো ঘটছে, কতটা অভ্যস্ত হয়ে গেলে এই অবস্থানটাতে আসতে হয়। তার কোন পর্যায়ের টেনশন সে করে ফেলেছে যে কারণে এখন তার কাছে এটা খুব সিম্পল রুটিন হয়ে গেছে যে এটা হতে পারে। ওকে, দেন আমি মনে হয় যেটা বলেছিলাম সেটা কি কিছুটা হলেও সত্য হয়েছে? সুমন, না, কিছুটা না, আমার মনে হয় পুরোটাই সত্য হয়েছে। আমি জানি না এখানে কোনো মারামারি নেই, কাটাকাটি নেই, কিচ্ছু নেই, কিন্তু ওই যে ঘরের মধ্যে যে জিনিসটা নিয়ে বাস করা, এটার চিন্তাটাই হচ্ছে সবচেয়ে বড় পয়েন্ট এই স্টোরিটার। সবচেয়ে ভয়ঙ্কর যে গল্পগুলো সেগুলো আসলে বলার জন্য কেউ বেঁচে থাকে না। ভয়ঙ্কর সেটা আমরা জানতে পারি না, সেটা জানা হয়েছে। সবচেয়ে ভয়ঙ্করটা আমরা জানি না। এবং আরেকটা জিনিস যেটা আমার কাছে ফিল হয়, আমি মনে করি যে এই জিনিসগুলো সবার পক্ষে দেখা সম্ভব না। কিছু কিছু মানুষের ব্রেইন ফ্রিকোয়েন্সি প্যাটার্নই থাকে এরকম যে তাদের সামনে এই জিনিসগুলো পড়ে। অনেকে ঠিক ওই জায়গায় ওই স্পটে থেকে কিছুই টের পাবে না, বাট অনেকে টের পাচ্ছে। ওকে, আসলে আর বলার কিছু নাই, প্রতিদিন সবসময় ডরের সাথে বসবাস আর কি, আমাদের চেয়ে বেশি। আর আমি একটা জিনিস আজকে অবাক হয়ে খেয়াল করলাম, বুঝছিস যে আমরা সবসময় কখনোই মোস্ট অফ দ্য টাইমে আমরা বাইরে থাকি, চার দেওয়ালের মাঝে কখনোই থাকি না, বাট আমার কনসেন্ট্রেশন কখনো ব্রেক হয় না, আমি তাকিয়েই থাকি যে গল্প বলছে তার দিকে। অথচ আজকে এমন একটা জায়গায় আমরা আছি যেখানে চারিদিকে নড়ে উঠতে পারে এমন কিছু নেই বা কেউ চলে আসার চান্স খুবই কম, অথচ বারবার আমার চোখ কিন্তু চারিদিকে ঘুরছে। এটা ঘোরার কথাই, কারণ আমরা যেই জায়গার মধ্যে আছি, যেই ঘরের মধ্যে আছি, এই ঘরে আসলে মানুষ নড়াচড়া করে না সাধারণত। রাইট, যখনই নড়াচড়া করে সেটা অন্য কিছু হয়ে যায়। এখন নিশ্চয়ই মনে কর যে আমরা আজকে কেন এই লাশ ঘরের মধ্যে আছি, এটা খুব স্বাভাবিক। এখানে যারা আছেন কিংবা রেডিওতে যারা শুনবে সবাই কিন্তু এটা জানতে চাইবে যে কেন আমরা এই জায়গাটা বেছে নিয়েছি। সেটার জন্য মনে হয় একটু অপেক্ষা করতে হবে, একটু অপেক্ষা করাই বেটার। তবে এতটুকু বলতে পারি যে হ্যাঁ, আমরা বেশ কিছু মানুষের সাথে কথা বলেছি, পুরো খবর পেয়ে হুট করে চলে আসিনি। কিছু ইন্টার্ন ডাক্তারের সাথে আমাদের কথা হয়েছে, ইভেন কিছু এক্সপেরিয়েন্সড লোকজনের সাথে আমাদের কথা হয়েছে। এবং কি কথা হয়েছে, আসলে পেছনের ঘটনাটা কি সেটা আপনারা জানবেন। আপাতত আমাদের সঙ্গে একজন আছেন, তিনি হচ্ছেন বেবি আপা। চল আমরা ওনার স্টোরিটা শুনি আগে, তারপরে আমরা এখানকার লাশ ঘরের ঘটনাটা বলি। ওকে আপু, তাহলে আপনি আপনার পরিচয়টা একটু ছোট্ট করে দিন। আমি বেবি আপা, আমি কচিকাচার অবৈতনিক স্কুল, ওটাতে টিচারে করি, যেখানে পথ শিশুদের পড়ানো হয়। এটা কোথায় স্কুলটা? এটা গ্যান্ডারিয়ার
মনিজা স্কুল ওটার কাছাকাছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আপনার মানে আপনার বাসা তো ওখানেই নাকি? হ্যাঁ, আমার বাসাটা জুড়াইনে কবরস্থানের কাছাকাছি। আচ্ছা, আপনার বাসাই কবরস্থানের হ্যাঁ, কাছাকাছি? কাছাকাছি, মানে জানলাটা খুললে পরে কবর দেখা যায়। মাই গুডনেস, এমন। দ্যাটস গ্রেট। অনেকেই ওখানে কিন্তু থাকতে পারবে না মানসিকভাবে। মানসিকভাবে একটু ভয় পাবে। আমরা একটা যে ঘটনা ডট টিমের কাছে শুনছিলাম যে আপনাদের বাসার কাজের মেয়ে নিয়ে কিছু একটা ঘটনা, না রেহান? হ্যাঁ, এমন একটা ঘটনা আছে। তাই সেটা একটু একটু জানি তো, আমার কাছে খুব একটা ইন্টারেস্টিং মনে হয়েছে এটা। আমার আম্মা মারা গেছে 2009। ঘটনাটা এমন ছিল যে আমার মা বেঁচে ছিল তখন। আচ্ছা। তো মা মসজিদে নামাজ পড়তে যেত বাইতুল মোকাররম। ওখান থেকে ফেরার পথে রাস্তায় মেয়েটাকে কুড়ায় পায়। আচ্ছা, রাস্তায় একটা মেয়ে পায়। হ্যাঁ, কাঁদতেছিল। তো মা জিজ্ঞেস করছে, কিরে কাঁদছিস কেন? বলে কি, আমি অনেকদিন 3-4 দিন খাই না কোনো খাবার, আমার গায়ে কোনো জন নাই, আর আমারে কেউ তার সাথে নিতে চায় না, অচেনা বললা। মেয়েটার বয়স কত? এই কত হবে, 10-12 বা 15 এরকম। বাচ্চা মেয়ে। তো বাসায় নিয়ে আসছি, থাকতেছে প্রায় বেশ সপ্তাহখানেক হয়েছে। তো তারপর আমার আম্মা এই বাজারে ব্যাগ ছাদে ধুয়ে দিচ্ছে, তো সেটা নিয়ে আসতে বলছে। তখন সময়টা ছিল মাগরিবের আজান দিবে এই টাইম। তো এই টাইমটা গ্রামের মানুষরা বা শহরের মানে বুড়ারা বলে এই টাইমটা ঘর থেকে বের হইতে হয় না, মেয়ে ছেলে যেই হোক। এই টাইমটার পরে প্রহরের কথা বলছিলাম না, শুনুন। তো বলছে যে এই টাইমটা বাইরে যেতে হয় না, কিন্তু ওই টাইমটাতেই ছাদে গেছে বাজারে ব্যাগ টানতে। তো ওইটার পাশে একটা কৃষ্ণচূড়া গাছ, ওইটার ডালাটা আমার ছাদের উপরে পড়ছে। আচ্ছা। ওইখানে পড়ছে, তো ওইখানেই মানে দেয়ালের উপরে ব্যাগটা দেয়া ও আনতে গেছে, ওর চুলটা ছাড়া ছিল। আর ওর গলায় একটা বড় তাবিজ ছিল, কিসের এটা আমরা জানি না কেউ। তো ও ছাদ থেকে ব্যাগটা নিয়ে আসতেছে, আমি আর আমার ভাস্তি দুজন দাঁড়ায় আছি বারান্দায়। ওর কোচরে দেখি অনেকগুলা মটর, প্রায় আধা কেজির মতো হবে। কিরে হাসি, তুই কি বাজারে পয়সা চুরি করছিস? বলে কি না। তো মটর পালি কোথায়? বলে কি ছাদ থেকে আনছি। তো তখন হয়তো অত কিছু ভাবি নাই, মানে মটর খাবো এটা আর কি। তো দুজনেই বাঁচতে, আমি দুজনেই 2 মুঠ নিলাম। নেওয়ার পরে ও সুলতানাও খাইতেছে, আমিও খাইতেছি। মানে ভয়, ডরে আমন্ত্রণ আরো একবার, যদিও বিরতির সময় হয়ে গিয়েছে। দর অনুষ্ঠানে যারা আসতে চান তাদের জন্য নিয়মটা আরো একবার বলে দিই। আপনারা চাইলে আমাদেরকে ফোন করে আপনার জীবনে যে ঘটনাটি ঘটে গেছে এবং একই সাথে কোন জায়গাটি ঘটেছে সেটা যদি বলেন, আপনাদের ঘটনা রেডিওতে প্রচারযোগ্য হলে এবং আপনি যদি এই ঘটনা অন্য কোনো গণমাধ্যমে এর আগে না বলে থাকেন, তাহলে আপনার সঙ্গে আমরা খুব শীঘ্রই যোগাযোগ করব। এমনও হতে পারে সুমন ও রেহান এবং এবিসির একটি বিশাল টিম সেই জায়গাটিতে বসেই আপনার জীবনের ঘটে যাওয়া অধিক ঘটনাটি রেকর্ড করবে এবং প্রচার করবে বৃহস্পতিবার ঠিক রাত 11:20। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। এখানে ফোন করার পরে আপনি 3 চাপবেন, তারপর ফোনের যে নির্দেশনাগুলো দেয়া আছে সেগুলো শুনে আপনি আপনার কথাগুলো রেকর্ড করবেন। ফিরে আসছি ঠিক রাত 1টায়। ডর।
এখন সময় রাত 1টা। Property Lift, the largest lift company in Bangladesh. রাত 1টার সময় যারা এই মুহূর্তে ডরে কান পেতে আছেন তাদের সবাইকে আরো একবার স্বাগত। আমি আরজে কিবরিয়া রয়েছি, আমার সঙ্গে রয়েছে বিশাল একটি টিম যে হন্টেড জায়গাটিতে বসে এই ডরটি রেকর্ড করা হয়েছে। সেখানে অন দ্য স্পট সুমন ও রেহান, সাউন্ডে কাজ করেছে লোবান, এবং আমি তো আছি। আর আমাদের সঙ্গে আছে 4 জন বন্ধু, তুহিন, ফাহিম, শামু এবং বেবি, যারা তাদের জীবনে ঘটে যাওয়া অতিভৌতিক ঘটনাগুলো লাখো মানুষের সামনে অকপটে স্বীকার করছে। প্রিয় শ্রোতা, আপনি চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে। এখানে গল্প কেন্দ্রিক বেশ কিছু ছবি আমরা দিয়ে দিয়েছি। আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/ABC Radio FM 89.2। আমি আবারও বলি, facebook.com/ABC Radio FM 89.2। ওখানে যাওয়ার পরে আপনি লাইক দেওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের ডর এবং একই সাথে এবিসির অন্যান্য রেডিও অনুষ্ঠানের মেম্বার হয়ে যাবেন। ফিরছি আমরা গল্পের ঠিক সেই জায়গাটি থেকে যেখানে ছোট্ট একটা বিরতি নিয়েছিলাম। ডর। সুলতানাও খাইতেছে, আমিও খাইতেছি। খাওয়ার পরে ও ঘরে গেছে, তো ঘরে ভাবির মুখোমুখি হয়েছে। ভাবি বলে, কি তোর কচুরি কি? বলে কি দেখানো যাবে না। আচ্ছা, একটু অন্যরকম কণ্ঠ, কেমন জানি, দেখানো যাবে না। তখন ভাবি বলছে যে নিশ্চয়ই কোনো চুরি করা জিনিস, তাহলে আমি দেখবই। তো এরকম জেদ করাতে ও খুব শক্ত করে ধরে রাখছে। তো ভাবি যখন খুব জোরাজুরি করছে, ও পুরাটা ছাইড়ে দিচ্ছে কোচরটা। ছাড়ার পরে কোচর থেকে সারা ঘর, ওই যে মাটির গুঁড়া, যেমন বিল্ডিং ভাঙলে যেমন গুঁড়াগুলি হয়, ওই গুঁড়া দিয়ে ছড়ায় গেছে। ছড়ানোর পর ভাবি খুব রাগ করতেছে যে কি করলি তুই, এই জায়গাটা নোংরা করলি। আচ্ছা, ওই কোচর থেকেই তো আপনারা মটর নিয়েছিলেন? হ্যাঁ, ওই মটরটা আমরা বারান্দায় খাইতেছি, যে ভাবির ওই যে মানে ওটা আপনারা অলরেডি খাচ্ছেন, আর ওইটা খুলে পড়ার পরে দেখা যাচ্ছে মাটির গুঁড়ো। হ্যাঁ, মাটির গুঁড়ো। তখন ওই যে আরেকটা বিষয় একটু জানি যে এখানে ছাদের মধ্যে কি এই ধরনের কোনো কিছু কংক্রিট? না না না, আশেপাশে এই ধরনের কোনো কিচ্ছুই নেই। আচ্ছা। তো মটরটা যখন আমরা মুঠায় নিছি তখন গরম গরম ভাব, মানে টাটকা একদম, মানে as if মাত্র ভাজা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, এরকম। তো যে ভাবির সাথে ওর কথা হইতেছে, এটা শুনে আমার ভাস্তি সুলতান আর আমি দুজনেই দৌড়ে আসছি। ভাবি কি হয়েছে? বলে কি দেখ ঘরে কি করলো। দেখি অনেকগুলা মাটির গুঁড়া ছড়াই ছিটায় আছে। আচ্ছা। তারপরে বলে কি দেখ কি করছো। কয় কি? ভাবি বলতেছে, কিরে তুই কি করলি এটা? কয় কই আমি মাটির গুঁড়া ফালাই নাই তো, আমি ফালাইছি মটর ভাজা। আমি বলি কি ভাবি, ও তো আমাদেরকে মটর ভাজাই দিয়ে আসলো। বলে দেখ তোদেরকে মটর দিল আর ঘরে এসে এই গুঁড়াগুলি ফালাইলো। আমি সিনা ও তো কোচর থেকেই দিল। যখন এই কথা বলছে আমরা দুইজন ভয় পেয়ে গেছি, তখন মুখে আঙ্গুল দিয়া বমি করতেছি দুজন ভয়ে, যে কি খাইলাম, এখন যদি মারা যায়। তার কারণ কি এটা ভূতের জিনিস। ভর সন্ধ্যা, মা বলতেছে যে কেন ও সন্ধ্যাবেলা গেল এটা আনতে, রাগ করতেছে, এই ছাদের থেকে কি করে আসলো কে জানে, এরকম বলতেছে। তো কি করছে, একদম মানে রাগ কইরা বারান্দায় বসে আসছি। বৈশা থাকার পর হঠাৎ দেখি ও এপাশ ওপাশ করে ঘুরতেছে আর কাঁদতেছে যে না আমি আর করবো না, আর যাবো না। তো এটা শুনে আমি বাইরে আসছি। আইসা আমি বলি, কাই হাসি তুমি এমন করো কি জন্য? দেখি কি ওর হাতে পিঠে মানে বড় বড় যে লাঠি দিয়ে পিটাইলে যেমন দাগ পড়ে ওমন দাগ পড়তেছে, কিন্তু ও বলতেছে আমি আর যাবো না, আর করবো না। তো পাশ থেকে ফিস ফিস করে কেমন একটা কথা আসতেছে, ও যে কথা বলতেছে ওর কণ্ঠটা না। কেন গেলি ছাদে, কেন গেলি? তোরে মানা করছি না যে এই টাইমে তুই কখনো বের হবি না, ছাদে তুই তোর তাবিজ ফালায় আসছিস, এরম বলতেছে। তা আমি বলি কি হয়েছে হাসি? বলে কি না আমার নাম হাসি না, আমার নাম মালতী আর কাঞ্চন। আমরা ছাদে বসা ছিলাম, ও তো নিচে আসছে, ওই বাজারে ব্যাগ নিতে গেছিল উপরে। এখানে ঠিক আম্মা ওই টাইমে আসছে। আইসা বলে হ্যাঁ আমি পাঠাইছিলাম। তো বলতেছে যে এরকম সন্ধ্যাবেলা ওরে পাঠানো ঠিক হয় নাই, ও তার মধ্যে আবার চুল ছাড়া। আম্মা বলে নিশ্চয়ই, আম্মা তো নামাজ টামাজ পরে, উনি বুঝছে যে একটা কোনো ঘটনা ওর সাথে হয়েছে। তা হওয়ার পর আমার মেজো ভাই আবার ঘরে ছিল, সে একটু মানে এই ধরনের মানে দুষ্টামি করে আসছে যে কিরে তোর আবার ভূত টুত ধরলো নাকি। আইসা দাঁড়া, তোর ভূত ছুটাইতেছি, তুই কাজ করতে হইবে জন্য বুগলামি ধরছিস। সে 2টা শুকনা মরিচ পুরা নিয়ে আসছে, নাকের কাছে ধরছে। ধরার পর তোর একদম বিদ্যুৎ একটা চেহারা, কণ্ঠটা কেমন
এরকম করে বলতেছে এই তুই আমার সামনে আসবি না। ওই মুহূর্তে আমার মেজো ভাবি আসছে, তার চুলটা ছাড়া ছিল খুব বড় বড়, হাঁটুর কাছাকাছি। তারপর বলে কি ধরবো, চুলগুলি ধরে একদম হাতে পেঁচা একটা আছাড় দিব তোকে। এটা শোনার পর ভাবি এই সম্বন্ধে জানতো, ভয় পেয়ে গেছি যে ওর মধ্যে মনে আবার সেই ভূতটা আসছে। এরকম ভাবতেছে যে আম্মা বলছে যে এই টাইমে সন্ধ্যায় ছাদে গেলে পরে এমন ঘটনা ঘটতে পারে। তো আমার দিকে তেড়ে আসতেছে। আমি বলছি যে ওর ভূত এখন ওর উপর ভর করছে, এরকম একটা কথা বলছি। তো ও বড় বড় চোখ করে লাল আমার দিকে আসতেছে, মানে গলা টিপা ধরবে এরকম ভাবে হাতটা পজিশন না। তা আমি কি করছি, সোজা দৌড় দিছি। দৌড় দিয়ে দেখি মেজো ভাইয়ের ঘরের দরজা বন্ধ। সে ঘরে ঢুকছি। আরেক রুমে আসছি মায়ের ঘরে, সে নামাজ পড়বে হয়তো, ভিতর থেকে দরজা বন্ধ। তারপরে একটা পাশের ঘরে আসছি, সেটাও বন্ধ, আরেক ভাই ওই ঘরে থাকে। এখন আমি কোনো দিকে যাওয়ার রাস্তা পাইতেছি না। ও আমার দিকে হাতটা মনে হয় 1 হাত দূরে হবে, হাতটা ঠিক এইভাবে ধরছে যে আমার গলার দিকে ধরবে। তা আমি ভাবলাম কি যে আমি তো ভূত ছাড়াইতে অনেক লোককে দেখছি, কায়াঙ্গুলের মধ্যে খুব করে ধরে, তা আমি একটু দেখি কি করা যায়, মানে নিজে বাঁচার জন্য, মরলে মরবো বাঁচলে বাঁচবো, ভূত তো আমাকে ধরবেই। তো আমি কি করছি, ওর দিকে দৌড়ায় গেছি, যায়া মানে আমার টার্গেট যে ওর হাতটা ধরবো। তো ধরছি, ওর বাম হাতটা ধরে ডান হাত দিয়ে খুব চেপে একদম ওই আঙ্গুলের নিচের জায়গাটা ধরছি। ধরার পরে বলতেছি যে আমাকে ছাড়, আমি তো জানি তোকে এখন কি করতাম বলা যায় না, কিন্তু এখন করব না। আমি তোর নাম জানছি, তোর নাম ফাতেমা, এটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ের নাম, এজন্য তোকে সম্মানটা দিলাম, তুই আমাকে ছাইরা দে, আমি কিচ্ছু করব না। আমি যেখানে ছিলাম ওইখানে যাব, কিন্তু ওর গলা থেকে একটা তাবিজ ছাদে ফালায় আসছে, ওইটা যদি ওর সাথে দেয় আমি এক্ষণ ছাইরা যাব। তা আমি বললাম ওইটা কে আনবে? আমার বলে কি তুই যা। আমি বলি কি ও আমি উপরে যাই আর তুমি আমার গলা টিপায় ধরো। তো আমি আর ছাড়তেছি না, ওরে ধইরা নিয়েই আমি ছাদে যাচ্ছি। যে ওই তাবিজটা অন্ধকার তো গুটগুটা, কিছু হাতে নেবো এটা আমার খেয়াল নাই, সব ঘরের দরজা বন্ধ। তারপরে খুঁজতে খুঁজতে পায়ের কাছে কি যেন একটা লাগলো, হাত দিলাম, হাত দিয়ে দেখি একটা লোহার মতো কেমন কি মনে হয়। তো উঠাইছি, উঠাই দেখি তাবিজ। ওই তাবিজটা নিয়ে আমি উঠাই করে ঘরে আসছি। আইসা আমি মেজো ভাইরে ডাকতেছি, মেজো ভাই ওর গলা থেকে যে তাবিজটা পড়ে গেছিল এটা দিলে ওর ভূতটা ছাইরা যাবে, একটু দয়া করে দরজাটা খোলো, আমি ছাড়লে আমার ও মাইরা ফেলবে। তখন আমার আম্মা এসে দরজা খুলছে, খুলে বলে কি কেউ বের হবে না, ভয় পাইছে, তুই আমার কাছে দি। তো দিছি আম্মার কাছে, আম্মা ওইটা একটা কালো সুতা দিয়ে ওর গলায় বাঁধতেছে, আমি কিন্তু ধরেই আছি আঙ্গুল। তো ধরার পরে আমার বলে আজকে তোকে ছাইরা দিলাম, তুই খুব সাবধানে থাকিস, তোকে এমন ধরা ধরবো তুই বাঁচতে পারবি না। হ্যাঁ, এই বইলা ও মানে আমার হাত থেকে, আমি হাত না ছাড়ার আগেই ও পড়ে গেল মাটিতে, মানে ওর শরীর থেকে গেল। আমার আম্মা ওটা দিয়ে দিল। এই তো ঘটনা। সে কিভাবে এসছে, মানে হঠাৎ করে কিভাবে ওই রাস্তায় কেন আসছে, কিভাবে আপনার আম্মা পেল, ঘটনা আসছে। এটা কি হয়েছিল আসলে? ও গ্রামের বাড়িতে ছিল, ওই যে যখন আমি কানে আঙ্গুলটা ধরলাম খুব করে, তখন বলছিল যে আমি তোর এখান থেকে ধরি নাই, ছাদ থেকে আসি নাই, আমি অনেক দূর থেকে আসছি। ওর নাম কাঞ্চন, আমার নাম মালতী। আমরা কৃষ্ণচূড়া গাছের ডালে বসা ছিলাম। ও গ্রামের বাড়িতে ছিল, সেইখানে ভর সন্ধ্যাবেলা যখন সবাই আজান দেয় চতুর্দিকে অজু করে ওর পুকুরটার কাছাকাছি একটা তাল গাছ ছিল, ওইখানে ছিলাম। তো ওরে দেখে খুব ভাল লাগছে, এই জন্য ওরে ধরছি। তো ধরার পরে ও নাকি ঘরে আসছে ওই অবস্থায়, অজু করাই, কিন্তু ওর কাঁধের উপর যখন বসা ছিল ঘরে আসছে। আইসা ছোট্ট একটা বাচ্চা ছিল, এই 3-4 মাস হবে, ও নিজেই গলা টিপে মারছে। টিপে মারার পর ও শাশুড়ি দেখছে, এটা দেখার পর রাত্রে কিছু বলে নাই। ও শাশুড়ি দেখেছে মানে মেয়েটা বিবাহিত ছিল? হ্যাঁ, মেয়েটা বিবাহিত ছিল। গ্রামের তো ছোটই বিয়ে দিয়ে দেয়, 12-13 বছর হলে বিয়ে দিয়ে দেয় আমার। তো শাশুড়ি দেখছে, কাউকে কিছু বলে নাই। সকাল হয়েছে পরে ওই ছেলেকে বলছে যার বউ, আর ছেলের বাপকে বলছে। ওরা কি করছে, পঞ্চায়েত ডেকে মেয়েটাকে গ্রাম ছাড়া করছে, যে ওকে গ্রামে রাখা যাবে না, ও নিজের বাচ্চাকে মারছে, আমাদের ঘরে সবাইকেই মারবে। তো পঞ্চায়েত ডেকে মেয়েটাকে বের করে দিছে। সেই মেয়েটা আমার মেয়ে রাস্তায়, আপনার মা রাস্তা থেকে কুড়িয়ে খেয়েছে? আচ্ছা, পুরাই নিয়ে আসছে। আসলে একটা অদ্ভুত একটা বিষয়, মানে নিজের মেয়েকে মেরে ফেলেছে। আচ্ছা বেবি আপা, আপনার কাছে আমার আরো একটা যেটা জানার আছে রেহান, আমরা দুজন শুনছিলাম যেটা যে ডট টিমের কাছে আপনার সন্তান, আপনার মেয়েকে নিয়ে হয়তো বা আপনি কিছু একটা ঝামেলার মধ্যে আছেন, তো সেইটা আসলে কি, সেইটা আমরা একটু জানতে চাই। সেটা হইতেছে যে হঠাৎ একদিন আমার মেয়ের খুব পেট ব্যথা, খুবই পেট ব্যথা, সে মানে এমন ভাবে কাতরাইতেছে যে তার জন্য আমি কিছু করতে পারতেছি না, ওর আব্বা বাসায় নেই। তো এরকম করার পর ওরে নিয়ে গেলাম ডাক্তারের কাছে। ডাক্তার যে ওষুধ দিল তাতেও কিছু হইল না। তো তখনই আমার বোন খবর দিছে যে ই কর, তুই একা যখন, তাহলে ওরা আমার বাসায় নিয়ে আস।
আমাদের বাসা থেকে মিরপুরে নিয়ে গেছি। ওইখানে আমার বোন বলল যে আমার মনে হয় পেট ব্যথাটা সকাল থেকে সন্ধ্যা হয়ে গেল, যেহেতু যাইতেছে না, এটা হয়তো কোনো বাতাস টাতাসের কিছু একটা ব্যাপার আছে। তো আমাদের পরিচিত একজন আছে, তাকে যদি ডাকি সে দেখলে দেখি কি বলে। তো তাকে ডাইকা পাঠানো হলো, সে আসছে, আয়সা বলে কি যে আপনার মেয়েকে আমি একটু দেখি। তো সে দেখলো, হাতে তার একটা কালো কাইথনের মতো কেমন একটা সুতা ছিল, ওটা দিয়ে আমার মেয়েকে মাপলো, হাত মাপলো, গা মাপলো, পা থেকে মাথা পর্যন্ত মেপে বলল কি ওরে মানে কালো জাদুর মতো একটা যে কথাটা আছে প্রচলিত আমরা শুনি কিন্তু কখনো দেখি নাই, এর সাথে এটা হয়েছে। আচ্ছা। আর ওর গায়ের থেকে জামা থেকে কেটে নিছে। আচ্ছা। তা আমি বলি আমাদের বাসায় তো কেউ আসে না, বলে আসতে হবে না, এটা দূর থেকে নেওয়া যায়। আচ্ছা। তো জামা থেকে কেটে নিচ্ছে, নেওয়ার পরে ওর এই কাজটা করছে। ওর আর মিনিমাম হয়তো 5-6 মাস আছে, এই কটা দিনও বাঁচবে। ওর হায়াত শেষ হয়ে আসছে, ওকে বাঁচানো সম্ভব হবে না, এই কটা দিন আসছে। তো আমি খুব কান্নাকাটি করে, একটা মাত্র বাচ্চা, খুব কান্নাকাটি করে পা জড়ায় ধরলাম যে কি করা যায়, আপনি ওরে না কিছু করে যাইতে পারবেন না, যেহেতু বলছেন, আমি জানতাম না সেটা অন্য ছিল, মরে গেলে মরে যেত, কিন্তু এখন তো আপনাকে ছাড়া যাবে না, যেই করে হোক আমার বাচ্চাকে বাঁচাইতে হবে, একটাই আমার বাচ্চা। তো এরকম বলতেছি, খুব কান্নাকাটি করতেছি। করার পরে উনি বলে ঠিক আছে আমি দেখি। তো দেখার পরে উনি বলল যে আচ্ছা আমি কিছু কথা বলি, এটা আপনি যদি পারেন তাহলে হয়তো আপনার বাচ্চাকে চেষ্টা করা যায় বাঁচানো। একটা গাছের একটা ফুল লাগবে গোলাপ, আর 7 ঘাটের পানি লাগবে, এটা আপনি জোগাড় করবেন। আর শ্মশানে যে মানুষ মরে ওইখান থেকে লাশটা যখন পুড়তে থাকে, কাফনের কাপড়টা উড়ে বেড়ায়, মাটিতে না পড়ে, ওই মুহূর্তে কিছু কাফনের কাপড়ের ছাই আপনাকে জোগাড় করতে হবে। আর আমি একটা তাবিজ দিব, লাশটা যখন পুড়াইতে থাকে, বারটা হইতে হবে শনিবার, যেই টাইম হোক, সকাল সন্ধ্যা দুপুর রাত যা খুশি হোক, মানে শনিবার হইতে হবে। লাশটা পুড়তে থাকবে না, আপনি বুকের মাঝখানটায় তাবিজটা ফেলবেন। ওই যেই লাশটা পুড়তে থাকবে সেই লাশটার বুকের মাঝখানে ফেলতে হবে, আপনার খেয়াল রাখতে হবে বুকের মাঝখানে যাতে পড়ে। আচ্ছা। তো এরকম করতে পারবেন কিনা? তাই ভাবলাম যে বাচ্চার মরণপণ অবস্থা আমি পারবো, বলেন আপনার কোথায় যাইতে হবে? বলে কি যেই কোনো শ্মশানে, আপনি যেখানে খুশি, শ্মশান হলেই হবে, শনিবার একটা মানুষ পুড়তেছে। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে দেন। আমি গেলাম, যাওয়ার পর ওই লোককে এই জিনিসগুলা জোগাড় করে দিতে হবে। আর তাবিজটা আপনার করতে হবে, ভরতে হবে মম দিয়া না, সিঁদুর দিয়া, এবং সিঁদুর হইতে হবে ওদের কালী মূর্তি যে থাকে হিন্দুদের, ওইটার কপাল থেকে নিতে হবে। এরকম শর্ত দিল কতগুলো, আমি সবটাই মানলাম, বাচ্চাকে বাঁচাতে হবে এই আর কি আমার। তো যেদিন বইলা গেল তার পরের দিন শনিবার। তো শনিবার শ্মশানে আমি যখন যাই তখন দুপুর 12টার মতো বাজে। সেটা কোন শ্মশানে গিয়েছে? ওইটা এই জুরাইন কবরস্থান ছাইরা মনে হয় 2-3 মাইল হবে শ্মশান ঘাট। আচ্ছা। তো ওইখানে গেলাম, যাওয়ার পরে এখন কখন কোন লাশ আসবে আমি তো জানি না। তা আমি কি করলাম, ভিতরে ঢুকবো, আমি মুসলমান, এটা যদি জানতে পারে তাহলে হয়তো আমাকে ঢুকতে দিবে না, বা আমি যে কাজটা করবো করতে পারবো না, বাধা আসবে। আমি এসব চিন্তা ভাবনা কইরা, তাই বেবি যে আমার নামটা, এটাই হিন্দুদের মধ্যে থাকে। একটা দিকে আমি ফ্রেশ থাকলাম যে আমার নামটা হিন্দুদের মধ্যে পড়ছে, আমার বললে কোনো সমস্যা নেই। তা আমি যখন শ্মশানে ঢুকি, 12টা বাজে নাই, হয়তো কিছুক্ষণ টাইম বাকি আছে, শ্মশানে ঢুকে আমি মানে খোঁজ করতেছি যে মূর্তিটা কোথায় রাখা। শ্মশানে তো একটা মূর্তি থাকবে, এটা আমি জানি। তো আমি ঘুরতেছি, অনেক বড় শ্মশান, বিশাল জায়গা নিয়ে ঘুরতেছি। ঘুরতে ঘুরতে হঠাৎ ডান পাশটা একটা কালী মূর্তি আমি দেখলাম। তো দেখলাম পরে ঘুরতেছি, এখন সোজাসুজি কিছু লোক বসা, ওরা যদি ভাবে যে ওর সামনে যায় কেন, এজন্য আমি ঘুরতেছি যে আমি ওখানকার কেউ, বা মানে সচরাচর আমি আসি এটা যেন বোঝে। তা আমি আরো মনে করেন 5-10 হাত দূরে গেলাম, ওইখানে আরেকটা মূর্তি রাখা ওদের, পুরা শ্মশান খালি, কোনো লোকজন নাই। এখন কখন আসবে লাশ, এটার অপেক্ষা আমি করতেছি, এজন্য ঘুরে বেড়াইতেছি সময়টা কাটানোর জন্য। তারপরে ওই সিঁদুরটার দিকে হাত দিলাম, তা আমি ওইটার সামনে ওই আসন গেড়ে বসে, ওরা যেভাবে বসে ওইভাবে বসে কপাল থেকে একবার হাত দিই, মানে আমি দিতেছি টিপ, এরকম যেন বোঝা যায় দূর থেকে কেউ দেখলে, ওরকম নিয়ে ওই তাবিজটা বাম হাতে রেখে ডান হাত দিয়ে ভরতেছি সিঁদুরটা। তো ওরকম করতেছি, করার পরে দূরে শুনি যে আমার ভাগ্যটা হয়তো ভালো, তো দূরে শুনি ওই যে ওরা বলতেছে অনেকজন, অনেকগুলা শব্দ। তখন বলতেছি জানলা, আমি এই মূর্তিটার সামনে বসছি, উনি একজন মা, সবাই ওনাকে মা বলে। তো আমি আমার মায়ের সামনে বসা আছি। সেদিন আমার মায়ের মৃত্যুবার্ষিকী ছিল, ওই কথাটা চিন্তা করতেছি, তুমি আমার মাফ করো, আমিও মা, আমি একটা বাচ্চাকে বাঁচানোর জন্য এই কাজ করতেছি, কান্নাকাটি করতেছি।
ওই দূর থেকে কেউ ভাবতেছে যে হয়তো আপনি ওখানে এখানেরই কেউ, হয়তো আমি সবসময় আসি। তো ওরা একটা লাশ আসতেছে, বলা বলি করতেছে, একটা মহিলার লাশ আসতেছে নদীর ওই পার থেকে, খুব গরিব, মনে হয় না কষ্ট করতে পারবে, এরকম বলা বলি করতেছে লোকরা। আমি আর কোনো দিকে তাকাই না, আমি সিঁদুর নিতেছি আর ভরতেছি তাবিজটা। শ্মশানের দিকে গেলাম, যেদিকে মহিলাটাকে নিয়ে যাইতেছে সবাই। নিয়ে যাইতেছে, হঠাৎ দেখি একটা বিশাল রুম, তালা দিয়ে তালা মারা ছিল, চাবি দিয়ে খুলতেছে। আমি ওদের সাথে গেলাম, মানে ওদের সাথে এমন ভাবে মিশে গেলাম যে আমি ওদের সাথে আসছি। এতক্ষণ এখানে ছিলাম এটা যেন বোঝা না যায়। তো ঢুকলাম, ঢুকে মহিলাকে দেখলাম গোসল করা। তখন বললো যে এখানে একটা মহিলা লাগবে, একজন ভিতরে আসে। তো আমি আর একজন মহিলা ভিতরে, ওদেরই হয়তো লোক হবে, মনে হয় তার মা, যেভাবে কান্নাকাটি করতেছে। আমি তার সাহায্য করলাম, পানি দিলাম, কিভাবে গোসল করলো দাঁড়া দাঁড়া দেখলাম, আমি পানি দিতেছি তাকে। তো গোসল টোসল করায় চিতায় তুলতেছে। তোলার পর একটা লোক বললো যে উনি তো চিতায় তুললেন ঠিকই আছে, উনি তো কষ্ট করার মতো কাঠ কিনবে এমন পয়সা ওদের নাই, আর ওদের মধ্যে কোনো মহিলা আসে না, সাথে একজন মহিলা আসছে। তো আমি সাথে সাথেই আসি যাতে ওরা বোঝে আমি ওদের লোক। আচ্ছা, আমিও কাঁদতেছি কারণ আমার মায়ের ওদিন মৃত্যুবার্ষিকী, আর উনিও একজন মা যে মারা গেছে। এজন্য খুব কাঁদতেছি যে মা তোমারই মতো একজন আবার তোমার কাছে আসলো। আচ্ছা, আসলে এটা আপনি যেইখানে মানে যেই ঘটনার বর্ণনা দিচ্ছেন, আমরা বুঝতে পারছি যে সেটা আসলে একজন মায়ের জন্য সেই সিচুয়েশনটার বর্ণনা দেয়া খুব ডিফিকাল্ট। পৃথিবীতে এমন কিছু জিনিস আমরা হারাই যেটা আসলে যার উপরে কোনো সান্ত্বনা বাক্য নেই, যার তবে সেটা বেবি আপা আপনি আপনার সন্তানের জন্য করছেন, একজন মা করছে তার সন্তানের জন্য। সন্তানের জন্য মা এমন কিছু নাই যে করতে পারে, সেজন্যই আমি করছি। পরে ওই তাবিজটা ভরা হয়ে গেল সিঁদুরে, আমি দাঁড়ায় আছি। তখন ওইখানে হয়তো 20-25 বছরের একটা ছেলে, মনে হয় ওনারই ছেলে, খুব কান্নাকাটি করতেছে, তাকেই চিতায় আগুন দিতে হবে। সে ওই ঘুরতেছে, যেটাকে মুখাগ্নি বলা হয়, যে বড় ছেলে যদি থাকে, কয়টা চক্কর দিয়ে করে আমি ঠিক জানি না। আমি দাঁড়ায় দিই, আমি এই প্রথমে এরকম একটা কিছু মুখামুখি হয়েছে আমার মেয়ের জন্য। পরে তাবিজটা আমার হাতে, বাম হাতে রাখা, আমি কখন ফেলবো, আমার এই ওরা কে কি এটা আমি ভাবতেছি না। তো চিতায় ওই ছেলেটা আগুন দিল মুখের কাছে, মুখের সামনে কোনো কাপড় রাখা থাকে না, আর পায়ের কাছটা খোলা থাকে, উপরে কয়েকটা কাঠ দেয়া। তো ওইটা দিল একজন লোক, ওদেরই ধর্মের একজন লোক, বললো যে আমি দিই, এর কাপড় চোপড় যা লাগে, যেখানে যা লাগে সব আমি দিই। তো উনি দিল, ওদের তৌফিক ছিল না দেওয়ার মতো, কাঠ দিয়ে পুরাবে। তো পুড়তেছে, আমি দাঁড়ায় আছি যে কখন মানে কাফনটা উড়বে আমি নিব, এরকম অনেকক্ষণ দাঁড়ায় আছি, মনে হয় 20 মিনিট হবে। পুরার পরে ওইগুলা মানে সবগুলো উপরের দিকে উঠতেছে, আর এত জোরে আগুন, আমি ওইটা হাতে নিতেছি একটু একটু করে, আর তাবিজটা তো আমার হাতে রাখা। রাখা পরে আমার হাতটা মানে স্যাঁতস্যাঁতে হয়, ভিজতেছে, ওই যে মানুষের গাটা পুড়তেছে, মানুষের গা পুড়লে ওইটাতে চর্বি যে থাকে, ওগুলো চর্বি থাকে, তো কাফনটাতে চর্বি মাখা মাখা ভাব, ভিজা ভিজা, মানে শুকনা না। আমি ছাই করবো কিভাবে একটা অবস্থা। হ্যাঁ হ্যাঁ, এখন আমি ভাবতেছি নিচ থেকে নিব, এজন্য ওই ছেলেটার সাথে আমিও করতেছি, আচ্ছা আচ্ছা, নিচ থেকে নিব। তো একটা লোক এসে বলে কি ব্যাপার আপনি এখানে ঢুকছেন কেন? আমরা সেটা তো আপনাকে জিজ্ঞেস করবো না, মার কাজ মেয়েও করতে পারে ছেলেও করতে পারে, এটা বলে আমি ওদের সাথে ঘুরতেছি, ঘুরে ঘুরে ওই মাটি থেকে টোকাইতেছি। কিন্তু উনি তো বলছে যে মাটি থেকে নেওয়া যাবে না। তো আমি কি করলাম, লাশটার কাছাকাছি অল্প অল্প করে কাপড় নিতেছি, ওই জায়গাটা মাটির মধ্যেও না আবার উপরেও না, গায়ে থেকে নিতেছি। তো গায়ে থেকে নেওয়ার পর তাবিজটা ফেললাম বুকের মাঝখানে, তাবিজটা বুকের মাঝখানে ফেলে আমি আস্তে করে সরে গেলাম, যে এখন এখানে থাকা মনে হয় ঠিক হবে না, আর অন্য কেউ এসে দেখলে হয়তো আমি কোনো বিপদে পড়বো। কেউ তখন খেয়াল করেন না, না কেউ খেয়াল করে না, মাকে নিয়ে ব্যস্ত। তো আস্তে আস্তে সব লোকগুলি শ্মশান থেকে চলে গেল, আমি একা ওখানে, আর ওই ছেলেটা মানে মুখ আগ্নি করা শেষ হইলে যাবে এরকম মনে হইলো, বুঝলাম আমি ওখানে। আমার কাজ তো করা শেষ, আমি একটু কাফনের কাপড় উপর থেকে নিছি, যেভাবে আমাকে নিতে বলছো এটা করে আমি বের হয়ে আসছি। বের হয়ে আইসা ওই লোককে দিছি পরের দিন। দেওয়ার পরে সে আমার মেয়েকে রাত 12টার দিকে এই 3 রাস্তার মুখে দাঁড় করায় গোসল দিছে। গোসল দিয়ে ওই ফুলটা ওর পানি ভিজায় খাওয়াইছে, আর ওই যে কাফনের কাপড় আমি নিয়ে আসলাম ওইটা দিয়ে একটা তাবিজ বানাই দিছে, এটা এখন আমার বাচ্চার সাথে আছে। তারপর থেকে মানে ওর বিপদ মুক্ত হলো, ওই যে বললো যে 6 মাস বাকি আছে, এখন আল্লাহর রহমতে আমার মেয়ে সম্পূর্ণ সুস্থ, সবার দোয়ায়।
মাই গড, আসলে রেহান এটার মধ্যে আমি মানে অদ্ভুত অলৌকিকতা এই ধরনের কিছু না পেলেও মানে আমি আবেগ যেটা পেয়েছি, আমি জাস্ট এটা চিন্তা করছিলাম যে একটু আগে বেবি আপা প্রায় কেঁদে ফেলেছেন, হ্যাঁ, ওনার মায়ের জন্য। আর এদিকে উনি একজন মা হিসাবে তার মেয়ের জন্য কতখানি করেছেন। তো আসলে এটাই মনে হয় পৃথিবীর সাইকেল, বা এভাবেই মনে হয় পৃথিবীটা চলে। একটা মা চলে যায় আর একটা মা তৈরি করে দিয়ে যায়। ছোট মেয়ের সাথেও ঘটতেছে, একটা আমার আরেকটা ছোট মেয়ে আছে, আরেকটা ছোট মেয়ে আছে 4 বছর 3 বছর যাবত ওর সাথে। শুনি তাহলে কি হয়েছে ওর সঙ্গে। মানে প্রথম যখন ও হয়তো 2-2.5 বছর, তখন থেকে এরকম ধরনের ঘটনা ঘটে, পড়ে যায়, মানে রাত্রে গভীর রাতে চিৎকার করে। এরকম যখন 3-4 বছরের কথা বলতে পারে, খুব ভালো বোঝে, তখন থেকে আমি বুঝতে পারলাম যে ওর সাথে একটা কিছু। সে কি কিছু বলেছিল হঠাৎ করে? হ্যাঁ, হঠাৎ করে বলে, মা আমি পাহাড় থেকে পড়ে গেলাম, কে আমাকে ধাক্কা দিল, খুব জোরে ব্যথা পাইছি। সকালবেলা উঠে বলে এইখানে ব্যথা, সেইখানে ব্যথা। তো কেন ব্যথা? বলে কই যে আমি পড়লাম পাহাড় থেকে। তাহলে আমরা একটু শুরু থেকে শুনি, প্রথম আপনি কোন দিন টের পেলেন? এই তখন ওর 3 বছর বয়স। গভীর রাতে? হ্যাঁ, গভীর রাতে, রাতে তখন 2টা-3টা হবে। ও খুব জোরে চিৎকার দিল, মা মা এই মশারির উপরে বিড়াল। তো ও দেখলো, আমি উপরের দিকে তাকাইলাম, দেখি সত্যি একটা বিড়াল। কিন্তু ও যদি মশারির উপর বিড়াল দেখে থাকে আর আমিও দেখে থাকি, তো ওটা তো ভারী হবে, মশারিটা গায়ের দিকে পড়বে, ঝুঁকবে। কিন্তু তা ঝুঁকে নেই, মশারিটা সমান ওরকম রাখা, একটা বিড়াল দাঁড়ানো, কিন্তু বিশাল বড়, লেজটা এমন মোটা, খুব সুন্দর করা। তো আমি দেখতেছি, ও দেখতেছি, একদম বড় বড় চোখ দিয়ে আমাদের দিকে তাকায় আসছে। আপনি দেখছেন বিড়াল? হ্যাঁ, ও বলার পরে আমি তাকাইছি, দেখি সত্যি বিড়াল ওখানে। কিন্তু আমার তখন মনে হয় না যে এটা নিচে ঝুঁকবে, গায়ে লাগবে। ওইখানে বিড়াল কেন? আমি, আমার মাথা ঠিক নাই, বাচ্চা এরকম বলছে, ঘর ঘুটঘুটে অন্ধকার, কিন্তু বিড়ালটা স্পষ্ট দেখা যায়, চোখ দুটো জলজল করতেছে। আমি উঠে মশাইটা উপর দিকে ধাক্কা দিছি, যাতে বিড়ালটা কোনো সাইডে পড়ে। উপরের দিকে ধাক্কা দিছি, কিন্তু সে পড়ে না, আর ভারীও না, হালকা তুলার মতো মনে হলো, উপরে কিছুই না। আমি আবার ধাক্কা দিলাম, আর এইবার বোঝা গেল সে কোন এক সাইডে পড়ছে, একটা শব্দ হলো। আর তাড়াতাড়ি লাইট জ্বালাইছি, জ্বালায় দেখি ঘরের কোথাও কিছু না। তো বিড়ালটা কোথায় গেল? যাওয়ার মতো হয়তো বা কোনো না, কোনো জায়গা ছিল না। খাটের নিচটা একদম দবদবা পরিষ্কার, কোথাও কিছু রাখা নাই। তাহলে বিড়ালটা কোথায় গেল? আশেপাশে কোনো জানালা? না, কোনো জানালা না, যাওয়ার কোনো পরিস্থিতি নাই তো। আচ্ছা, তারপরে আবার এরকম একটা গভীর রাতে এরকম ঘটনা ঘটলো যে, মা দেখো আমার বুকের উপরে এরকম বৈশা গলা চাপতেছে আমার, কি মা এরকম চিৎকার করছে। আমি তখন ঘুমায় আছি, এই 2টা-3টা, ঠিক এই টাইমটা দিয়ে ঘটনাটা ঘটে। তো আমি উঠছি, উঠে এমনি তো ঘুমের চোখ, ভালো মতো তাকাইছি, বলে কি মা বুক থেকে সরাও, আমার তো চাইপা মাইরা ফেলতেছে। তো আমি তাড়াতাড়ি ওরে টান দিয়া বুকে নিছি। ও খুব জোরে চিৎকার করছে যে আমার ঘুম ভেঙে গেছে। ওরে নিয়ে আমি একা থাকি। তারপরে এরকম দেখি ওর শরীর কাঁপতেছে। আমি কি হয়েছে? বলে কি আমার বুকের উপরে আমি জানি না কি যেন একটা এসে বসলো, বসে আমার গলা টিপতেছে অনেকক্ষণ। মা আমার এরকম করতেছে, আমি হাত পা ছুটতেছি, তুমি বুঝতেছো না। আমি বলি কি মাত্রই তো আমার কানে শব্দটা গেল। আর আমি, ও প্রায় কি করে রাতে এই 2টা-3টাই এই টাইম দিয়ে উঠে দৌড় দেয় খুব জোরে। আগে প্রথমে চিৎকার করে, অনেকক্ষণ কান্না করে, তারপরে দৌড় দেয়। দৌড় দিলে কখনো পয়রা পয়রা ব্যথা পায়, চোখেই উঠে দৌড় দেয়। সেই থেকেই আমি মানে ঘরে মশাই টানাই সব সময়, 12 মাস, দিনের বেলা ঘুমাইলেও। আচ্ছা, ওই যে পড়ে যায় ব্যথা পায়, আচ্ছা আচ্ছা, খুব করে গুজে দেয় মশাইটা, তারপরে ওর বুকে নিয়ে ঘুমাই। ওই কখনো আমার বুক থেকে সরে যায় এই ঘটনা ঘটে আমি বুঝতে পারি না। ঘুম থেকে জেগে এটা শুনতে পাই যে কখনো কাঁদতেছে, কখনো ব্যথা পায়, পয়রা আছে নিচে, এরকম। এখনো কি চলছে? হ্যাঁ, এখনো চলছে। এটার কোনো প্রতিকার এখনো? না, প্রতিকার পাই না। চেষ্টা করেনি এটা কি? হ্যাঁ, খুব চেষ্টা করছি। কোন ডাক্তার দেখিয়েছেন বা কিছু? ডাক্তার দেখিয়েছে, ওরা কিছু বলে যে ছোট বাচ্চা এরকম, এখন আমরা বুঝতে পারতেছি না। আচ্ছা, তো অন্যভাবে ট্রাই করেছেন? প্রকৃত ধরনের কিছু দেখাইছি, এই গাজীপুরে, তারপরে টঙ্গীতে, মসজিদের কোনো হুজুর বাদ দিই নেই, এই উত্তরা, আরো অনেক জায়গায়। বললো যে হাওয়া লাগছে, এই পানি পড়া দেয়, তাবিজ দেয়, ঠিক হয়ে যাবে, কিন্তু আজও ঠিক হইল না। আমি ওরে নিয়ে ভীষণ পেরেশানিতে আছি। তারপরে আপনাদের এই যে এটা আমি শুনি, আপনাদের এপিসোডটা শুনি জ্বরের, তো এই বৃহস্পতিবারে 30 তারিখের ঘটনা। আমার বড় মেয়ের খালার বাসায় থাকে, ওর একটা ছবি আমার ঘরে রাখা। ওই ছবিটা এই যে 30 তারিখে, তো ওর তো 8-এ পরীক্ষা দিবে, তো 8-এ পরীক্ষা দিবে। আমি ওর সাথে যোগাযোগ করি না, দেখা যাবে মন খারাপ হবে, মা দূরে,
এই জন্য হয়তো ঠিক মতো পড়বে না, এই জন্য যোগাযোগ করি না, ওই ছবিটাই দেখি। তো ছবিটা দেখি আপনাদের এটা শেষ হয়েছে প্রায় 2টার দিকে, 2:45টার দিকে। তা আমি শুইতে যাব, আমার ঘরটা পুরো অন্ধকার, আর সামনের ঘরে লাইট জ্বলতেছে, যেমন চতুর্দিকে আলো, এরকম একটা আলো হয়ে আছে, আর ওই ঘরটা অন্ধকার। হঠাৎ দেখি মানে আমার মেয়ের ছবির দিকে চোখ পড়ছে, কান্নার শব্দ। শুইতে যাব এই মুহূর্তে একটা কান্নার শব্দ, মানে একটা ছোট বাচ্চা কাঁদতেছে। তো ওইখানে তো কান্নার এমন কাউরে আমি দেখি না, এত রাত্রে কে কাঁদবে। তো ছবিটার দিকে আমার চোখ পড়লো, পড়ার পর দেখি চোখের 2 সাইড দিয়ে পানি পড়তেছে। ছবিটা থেকে? হ্যাঁ, ছবিটা থেকে। আমার মেয়েটাই কাঁদতেছে। তো আমি কি করলাম, এমন ভাবে ভয় পাইছি যে আমার সারা শরীর লোমগুলা দাঁড়ায় গেছে। আমার ছোট বাচ্চা আমার কাছে শোয়া, ছবির থেকে পানি পড়তেছে আবার সে ওয়ার্ড্রোপের উপরে কাঠের মধ্যে, মানে পানি পড়ার টুপ টুপ একটা শব্দ হয় যে, চোখের পানিটা সেম ওরকম শব্দ হইতেছে। 3বার শুনছি আমি এটা। শোনার পর আমি এখন যায়া যে লাইট জ্বালাবো এই সাহসটা পাইতেছি না। বাচ্চাটা আমার কাঁদতেছে, তখন আমার খুব কান্না পাইছে, বিশ্বাস করেন আমি বলতে পারবো না। লাইট জ্বালানোর পরেও দেখছি চোখ থেকে পানি পড়তেছে। এরপরে কি আর আপনি ফোনে কথা বলেছেন বা কিছু যোগাযোগ করেছেন? না, এখনো যোগাযোগ করিনি। আচ্ছা, আসলে এটার মানে আমি কোনো ব্যাখ্যায় যেতে চাই না আসলে। ইনফ্যাক্ট আসলে এটার কোনো ব্যাখ্যা নাই, ব্যাখ্যায় আমরা লজিকও খুঁজতে চাই না, যেখানে আবেগ বলি আর অদ্ভুত বলি, যেটাই বলি আমরা এটাতে। মানুষ তো মানুষই আসলে, অদ্ভুত হোক, অলৌকিক হোক, আর যাই হোক, আবেগ তো থাকবেই। রাইট, আমরা ডিসকাশনে নাই গেলাম। তবে একটা বিষয়, যেটা আপনার ছোট মেয়ের ঘটনাটা বলেছেন, আমরা জানি না মানে কিভাবে কি হবে, তবে অতটুকু আমরা দোয়া করি যেন খুব দ্রুত যেন সুস্থ হয়ে চলে যায়। অনেক ধন্যবাদ বেবি আপা আমাদের সঙ্গে এসছেন। যেটা কথা দিয়েছিলাম আমরা, বেবি আপার স্টোরি শোনার পরে কিন্তু এখানকার ঘটনাটা বলতে হবে যে কেন আমরা বেছে নিলাম এটা। অবশ্যই আমাদের শ্রোতারা নিশ্চয়ই জানতে চায় যে আমরা কেন আজকে লাশ ঘরে আসলেও এই লাশ ঘরটাতে স্পেসিফিক্যালি কেন। এবং সবার মনে একটা প্রশ্ন যেটা প্রবল ভাবে আছে, এবং সবাই আমাদেরকে সন্দেহের দৃষ্টিতে দেখছেন যে কেন আমরা কোথায় আছি, কোন হাসপাতালে আছি, কেন বলছি না। আমরা এমনিতেই অন্যান্য স্পটে যে যাচ্ছি সেটাই বলছি না আপনাদেরকে। কেন বলছি না, ইতিমধ্যে আমরা অনেকবার বলেছি। তো আর আজকে ঢাকা শহরের মতো একটা রিনাউন্ড হাসপাতালের পরিচয়টা প্রকাশ করব, সেটা তো আমাদের পক্ষে সম্ভব না, কারণ আমরা অনেক দূরে দূরে অনেক জায়গায় যেখানে আর আমাদের এখানে অনুমতি পেতে কিছু আমাদের রুলস মানতে হচ্ছে এবং কিছু রুলস ভাঙতে হচ্ছে। বাট দ্য ফ্যাক্ট ইজ, আমি যেটা বলতে চাই শ্রোতা বন্ধুদের, যে আমরা এর মধ্যে আমরা যে জায়গাগুলোতে গিয়েছি, যেগুলো জায়গায় আমরা স্পেসিফিক ঠিকানা দিয়েছি, সেসব জায়গায় অতি উৎসাহী কিছু লোক কোনো কারণ ছাড়া যাওয়ার চেষ্টা করেছে, অনেক রকম ঝামেলাও হয়েছে। তো আমরা চাই না, বিশেষ করে সেখানকার যে মানুষরা আছে তারা অনেক ঝামেলার সম্মুখীন হয়েছে, যেটার জন্য আমরা চাচ্ছি না আর কেউ এই ধরনের ঝামেলার মধ্যে পড়ুক। এক্স্যাক্টলি, তাই বলে যে আমরা নেক্সট টাইম কখনো স্পটের কথা বলবো না তা নয়, বাট এটা যেহেতু ঢাকা শহরের ভেতরেই এবং একটা হাসপাতালের রেপুটেশন অনেক বড় ব্যাপার, তাই আমরা এটাকে টোটালি গোপন রাখার চিন্তা ভাবনাটা নিয়েছি। এবং আমরা বলেছিলাম যে শুরুতে কিন্তু আমরা বলেছিলাম যে আমরা কি আসলে ঘটনাটা কি ছিল, রাইট, কি শুনেছিলাম, সেটা একটু ঘটনাটা এবার শুরু করা। ওয়েল দোস্ত, আমি যেভাবে ঘটনাটা শুনেছি, আই হ্যাভ টকড উইথ সাম পিপল, আর সবচেয়ে বেশি আমি যার সাথে কথা বলে শকড হয়েছি, হি ইজ এ ডোম। এই হাসপাতালেই সে কাজ করে। সে মানে আমাকে বলেছে, তখন যতক্ষণ পর্যন্ত বলেছে ততক্ষণ পর্যন্ত সে জানতো না যে আমি ডর টিমের একজন। তো সে আমাকে যেটা বলে যে অনেক ঘটনাই ঘটেছে টুকটাক। আসলে আমরা এই ফাঁকে একটু বলে দিই, আমরা এই ডোমকে আমরা অ্যাপ্রোচ করেছিলাম যে কথা বলার জন্য, রেকর্ড করার জন্য, কিন্তু সে সেটাতে রাজি হয়নি। সেও তার প্রফেশন এবং বিভিন্ন কিছু যেটা আমরা বুঝতে পারিনি যে কেন সে রাজি হয়নি। আমরা যথেষ্ট চেষ্টা করেছি, কিছুটা ধরতে পেরেছি। উনি রাজি হননি ভয়। যথেষ্ট বয়স্ক মানুষ এবং বোঝাই যাচ্ছে যথেষ্ট পরিমাণ কি বলবো কুসংস্কার তার মধ্যে আছে, এবং এই ধরনের কোনো কিছু সে প্রকাশ করতেই ভয় পায় যে সেই জিনিসটা হয়তো তাকে আবার অ্যাটাক করতে পারে বা কিছু। যে ঘটনাটা ঘটেছে তার সাথে, সেটা হচ্ছে তার কথা মতে কোনো এক সময়, আজকে থেকে প্রায় 1-1.5 বছর আগে, একটা অপঘাতে মৃত্যু হওয়া একটা লাশ এখানে এসে পৌঁছায়, যার কোনো ঠিকানা পাওয়া যাচ্ছিল না যে অ্যাকচুয়ালি লাশটা কার। প্রায় 3-4 দিন পরে অনেক দূর থেকে, ঢাকার অনেক বাইরে থেকে, টাঙ্গাইল বা এরকম কোনো জায়গা থেকে, টাঙ্গাইল বা টঙ্গী আমি ঠিক ভুলে গেছি, তো সেখান থেকে একজন আসে লাশটা দাবি করতে। লাশটা দাবি করার পরে তারা মোটামুটি পরিচয় দেয়, উনি লাশটা বহন করতে সাহায্য করে। ওয়ান অফ দেম ওয়াজ হিম। কয়েকজন মিলে তো লাশটা নিয়ে যায়, কয়েকজন মিলে নিয়েছিল, সে ছিল তার মধ্যে একজন, এবং দুর্ভাগ্যক্রমে মাথার দিকটা তাকে ধরতে হয়, এবং সে লাশটাকে দেখে, এবং লাশটাকে দেখে সে প্রথমেই অবাক হয়। হ্যাঁ, লাশটাকে সে চেহারা স্পষ্টভাবে দেখেছে আর কি, স্পষ্টভাবে দেখে, এবং সবচেয়ে অবাক ব্যাপার, লাশটার চোখ ছিল খোলা।
যেটা কিনা থাকার কথা না এতদিন পরে 1.5-2 দিন থাকার পরে প্রিজার্ভে এটা হওয়ার কথা না। যাই হোক, তো সে চোখটা বন্ধ করে দেয়। এখানে ঘটনাটা বেসিক্যালি এই লাশগুলো অপঘাতে যে মৃত্যুগুলো থাকে এগুলোর পোস্টমর্টেম করা কিংবা হচ্ছে যেগুলো অ্যাক্সিডেন্ট ঘটে এমনিতে একটু বিকৃত অবস্থায় থাকে লাশগুলো, তো বুঝতেই পাচ্ছেন স্বাভাবিক ছিল না। রাইট। এবং দুর্ভাগ্যজনক বা সৌভাগ্যজনক ভাবে আমি বা সুমন সেই লাশটা নিজের চোখে দেখিনি বলে বলতে পারছি না কতটুকু বিকৃত ছিল, কিন্তু ব্যাপারটা হচ্ছে সেখানেই ঘটনাটা থেমে থাকেনি। এতটুকুতে একটা ডোম কখনো ভয় পায় না, যার কাজই হচ্ছে লাশ আনাগোনা করা। মজার ব্যাপার হচ্ছে বা ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে, পরের দিন আরেকটা লাশ যখন ডেলিভারি নিতে আসে আরেকটা ফ্যামিলি, ওই একই অর্থাৎ এই লাশ ঘর থেকে ওই একই ডোমের ডিউটি তখন ছিল। আবার যখন সে জমা দিতে যায় সে দেখে সেই একই লাশ এবং চোখ খোলা। এটার পর থেকেই সে মোটামুটি এই বিষয়গুলো আগে একটু খোলামেলা আলোচনা করলেও এই ঘটনাটা ঘটার পর থেকে এই ডোম মানে খুব বেশি খোলামেলা আলোচনা করে না, এবং এই ঘটনাটা তার কাছ থেকে জানার জন্য আমার আর রেহানের বেশ বেগ পেতে হয়েছে। আমরা অনেক চেষ্টার পরে আমরা কিছুটা জানতে পেরেছি। প্রথমে সে খুব ছোট ছোট কিছু ঘটনা আমাদেরকে বলছিল, যেগুলোর যথেষ্ট পরিমাণ লজিক্যাল কিছু ব্যাখ্যা আমরা তার করাতে পারি। ফর এক্সাম্পল, লাশ পড়ে থাকতে দেখেছে সে কয়েকবার, যে খুব সুন্দরভাবে টেবিলে রাখা ছিল পোস্টমর্টেমের আগে, হঠাৎ করে পরে দেখা গেছে যে লাশটা পড়ে আছে। হ্যাঁ, তবে এতটুকু আমরা কথা দিচ্ছি আপনাদেরকে, এই ডোমকে হয়তো আমরা হাজির করতে পারিনি, তবে আমরা চেষ্টা ছাড়িনি, হাল ছাড়িনি। কোনো না কোনো একদিন অবশ্যই কোনো এক ডোমকে, হয়তোবা এই ডোমকে আপনাদের সামনে হাজির করার চেষ্টা করব। রাইট। এবং আরেকটা কথা আমার মনে হয় বলে রাখা উচিত, যে ইন্টার্ন ডাক্তার আমাদেরকে বলেছে কিছু ঘটনা এই মর্গ সম্বন্ধেই, তার নামও আমরা প্রকাশ করতে পারছি না, কারণ অ্যাজ ফার অ্যাজ উই নো অ্যান্ড এভরিবডি নোজ যে একটা ডাক্তারের সবকিছু ডিপেন্ড করে তার রেপুটেশনের উপরে, এবং সেটা রেপুটেশন নষ্ট করার আসলে সে হচ্ছে কোনো প্রশাসনিক যদি ঝামেলা হয় সেই বিষয়ে সে আসলে ঝুঁকি নিতে, হয়তোবা এটা ঝামেলা হওয়ার কিছু ছিল না, কিন্তু সে নিজে থেকে আসলে ঝুঁকি নিতে চায় না। তারপরেও আমাদের দেশ তোকে বুঝতে হবে, আমরা আসলে কেউ যদি নিজে থেকে কমফোর্ট না হয় তাহলে আমরা সেখানে জোর করার কোনো প্রশ্নই ওঠে না। সো দ্যাট ওয়াজ অল অ্যাবাউট দিস মর্গ অথবা লাশ ঘর, যাই বলি না কেন। আর লাশ ঘরে মনে হয় লাশ ছাড়া অন্য কোনো জীবিত কিছুর এতক্ষণ আর থাকা ঠিক না। রাইট। সো সেই অনুযায়ী আজকে দ্রুত আমরা ত্যাগ করি। হ্যাঁ, সত্যি কথা বলতে যতই ভোরের দিকে আমরা আগাচ্ছি ততই মনে হচ্ছে যেন এমন কোন পার্সোনাল চলে আসতে পারে যারা আমাদেরকে এখানে থাকার অনুমতি দেবে না। সো লেটস মুভ। চল। ডর মানে ভয়। শেষ হয়ে গেল আজকের ডর। আগামী সপ্তাহে আরো একটি জায়গায় বসে আরো 4 জন বন্ধুর জীবনের অতিভৌতিক ঘটনা নিয়ে হাজির হয়ে যাব আমরা বেশ কজন। জীবনের ভৌতিক ঘটনাগুলো আপনাকে কতটুকু স্পর্শ করে সেই প্রশ্নের ঊর্ধ্বে উঠে আমরা বরং ভয়ের অস্তিত্বকে ধরতে চাই। মানুষ সৃষ্টির আদি থেকে ভয় পেতে ভালোবাসে। এই ভয় নিয়ে বিজ্ঞান বিভিন্নভাবে মস্তিষ্কের কোষ, নিউরন, অনুরণন বিভিন্ন বিষয়কে ব্যাখ্যা করেছে। অন্ধকার ঘরে একা একা থাকতে কেউ ভালোবাসে, আবার সেই অন্ধকার ঘরটি কখনো কখনো কারো কাছে প্রচন্ড ভীতিকর হয়ে যায়। প্রিয় শ্রোতা, আমরা ভয় খুঁজে বেড়াই বাংলাদেশের এ প্রান্ত থেকে ও প্রান্তে। আমরা জানি আপনার কোন একটি বিশেষ এলাকায় হয়তোবা এমন কিছু ঘটে গেছে যে স্মৃতি থেকে আপনি জীবনে কখনো বের হয়ে আসতে পারবেন না। আমরা সেই স্মৃতি তুলে ধরতে চাই আমাদের ডর অনুষ্ঠানে, ঠিক সেখানটায় বসে যেখানে আপনার সঙ্গে এই ভৌতিক ঘটনাগুলি ঘটেছিল। আমরা এরকম আরো একটি জায়গা, এরকম আরো কিছু বন্ধু নিয়ে আগামী বৃহস্পতিবার ঠিক রাত 11:20 আপনাকে মনে করিয়ে দেব ডর মানে ভয়। ডর মানে ভয়। This track was downloaded from FusionBD.com.